এমন একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, যেই ঘটনাটি আমাদের ফরিদপুর অঞ্চলে বা বৃহত্তর ফরিদপুর অঞ্চল বা তার আশেপাশের এলাকাতে বিভিন্ন সময় বিভিন্ন মুরব্বীদের মুখে শোনা যায়। এমনকি এই বিষয়টি আমি আমার আব্বুর মুখেও শুনেছিলাম, তবে বিষয়টি ভিন্ন রকম ছিল, যেটি আমি ঘটনার শেষ দিকে উল্লেখ করব ইনশাল্লাহ। চলুন আমরা চলে যাব আমাদের মূল ঘটনাতে। 1944 কি 45 সালের দিকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মুচদিয়া গ্রামে সৌমিত্র রয়ের নানির জন্ম হয়। বেশ সম্ভ্রান্ত পরিবারেই জন্ম হয় তার। ওনার নাম ছিল সন্ধ্যা। উনি যখন জন্ম নেন, জন্ম নেয়ার 15-20 দিন বা 1 মাস মোটামুটি স্বাভাবিক ছিল। এরপর ওনার সাথে কিছু অস্বাভাবিক ব্যাপার ওনার পরিবারের সদস্যরা লক্ষ্য করেন। যেমন উনি যখন ঘুমাতেন কোন একটা জায়গাতে, ধরেন যে বিছানায় রাখা হয়েছে বা ঘুমাতেও রাখা হয়নি, সেখানে এমনিতে জেগে আছে, হঠাৎ করে দেখা যেত উনি কান্নাকাটি শুরু করেছেন। কান্নার কোনো কারণ নেই, আবার হঠাৎ করেই এই কান্নাটা থেমে যেত। আর কান্নাটা যখন থেমে যেত তখন উনি হাঁপাতে থাকতেন, মানে বড় বড় নিঃশ্বাস নিয়ে হাঁপাতে থাকতেন। তো এরকম সমস্যা পরিবারের সদস্যরা যখন লক্ষ্য করেন, তখন এই সৌমিত্র রায়ের নানির একজন চাচা, তার নাম হচ্ছে প্রফুল্ল, উনি এই মুচদিয়া গ্রাম এবং আশেপাশের এলাকার খুব স্বনামধন্য একজন কবিরাজ ছিলেন। ওষুধ বা গাছগাছরা দিয়ে তৈরি বিভিন্ন ভেষজ দ্রব্য উনি যেমন রোগীদেরকে দিতেন, সেই সাথে প্যারানর্মাল বিভিন্ন বিষয়েরও চিকিৎসা করতেন। তাকে যখন ডেকে আনা হয় যে এমনটা কেন হচ্ছে, তো উনি সৌমিত্র রায়ের নানিকে দেখে কিছুটা গম্ভীর হয়ে ভাবতে থাকেন এবং একটা পর্যায়ে বলেন যে তোমাদের এখানে যে বড় আম গাছটা রয়েছে, এখানে কিছু একটা আছে যার প্রভাবে এটা হচ্ছে, তবে আমি কিছু ব্যবস্থা নিচ্ছি, আশা করা যায় যে এরপর ওর সাথে আর কোনো ঘটনা ঘটবে না। তো এই বলে ওই প্রফুল্ল যিনি, উনি চলে যান। উনি কি ব্যবস্থা নিয়েছিলেন এই বিষয়ে কিছু জানা যায় না, এটা উনি ওনার মতো করে নিয়েছিলেন। তো এরপরে সৌমিত্র রায়ের নানির সাথে বহুদিন, প্রায় 15 বছরের মতো কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। উনি দিব্যি স্বাভাবিকভাবে জীবনযাপন করছিলেন, কোনো সমস্যা নাই। ওনার বয়স যখন 14 কি 15 বছর, তখন একটা অদ্ভুত ব্যাপার ঘটে। সেটা হলো, ওনাদের যে থাকার জায়গাটা ছিল, একটা বিছানা ছিল, যে বিছানায় এই সৌমিত্র রায়ের নানিও ঘুমাতেন, নানির মা ঘুমাতেন, নানির বাবা ঘুমাতেন। এরকম একটা বিছানা ছিল। বিছানাটা এমন ছিল যে বিছানাটা জানালার পাশে ছিল এবং ওই বিছানায় শুলে, মানে কেউ যদি শুয়ে পড়ে তখন জানালা দিয়ে সরাসরি বাতাস গায়ে এসে লাগে, কিন্তু এমনটা না যে মাথার দিকে জানালা, বিষয়টা এরকম নয়, মানে জানালার সামনে আড়াআড়িভাবে একটা বিছানা পাতা রয়েছে, বেশ বড় একটা বিছানা। তো একদিন রাতের বেলা ওই সৌমিত্র রায়ের নানি উনি শুয়ে আছেন, ওনার মাও পাশে শুয়ে আছেন। আসলে গ্রামের যারা আছেন, পুরুষ হোক মহিলা হোক, ওনারা তো অনেক পরিশ্রম করেন, এই জন্য দ্রুত শুয়ে পড়েন, শুয়ে পড়ার পরপরই ঘুম চলে আসে। তো ওই রাত্রে সৌমিত্র রায়ের নানির কোনো কারণে ঘুম আসছিল না, বা হালকা ঘুম আসছিল, এই পাশোপাশ করছিলেন। তো একটা জায়গায় শুয়েছিলেন, পাশে তার মা শোয়া, আর জানালার ঠিক পাশে একটা বালিশ সবসময় পাতা থাকতো, মানে ওই বালিশটা ওখান থেকে কখনো সরানো হতো না, ওটা ওরকমই থাকতো আর কি। অনেক সময় আমরা করি না যে বিছানা ঝাড়ু দেওয়ার পর বালিশগুলো এক পাশে রেখে দেই, কিন্তু ওই জায়গাটাতে একটা বালিশ এরকম থাকতো যে সবসময় ওই জায়গায় থাকতো, যে কেউ এসে সৌমিত্রের নানি হোক, নানির মা হোক, নানির বাবা হোক, ওখানে শুয়ে পড়তেন। তো ওই বালিশেই সৌমিত্রের নানি শুয়েছিলেন। উনি তো তখন ছোট, তো উনি কি মনে করে চোখ খুলেছেন, ওনার চোখ চলে যায় জানালা বাইরে। জানালার কপাটটা খোলা ছিল, শিক ছিল আর কি, শিক দেয়া। তো উনি দেখতে পাচ্ছেন
জানালার ওই পাশে যে পুরনো বড় আম গাছটা রয়েছে, ওই আম গাছের একটা ডালে দুটো জিনিস বসে আছে। মনে হচ্ছে বড় কোনো পাখি হবে, কিন্তু এটা আসলে কি পাখি এটা বোঝা যাচ্ছে না। তবে উনি শুরুর দিকে মানে হঠাৎ করে যেটা দেখে চমকে উঠেছিলেন, উনি দেখেন যে দুজোড়ো চোখের মতো, মানে দুই জোড়া চোখের মতো বড় বড় টেনিস বল যেরকম হয় ওই রকম চারটা জিনিস দেখা যাচ্ছে, লাল টকটকে। তো এটা দেখার পর উনি জিনিসটা কি এটা আরো ভালো করে দেখার জন্য উঠে বসেন। উঠে বসে জানালার দিকে একটু মুখ বাড়িয়ে দিয়ে যখন দেখেছেন, তখন দেখেছেন এটা একটা পাখির অবয়বের মতো দেখা যায়, একটা তো না দুটো। তো এই জিনিসটা দেখার পর উনি পাশে ঘুমিয়ে থাকা তার মাকে ডাক দেন যে মা মা ওঠো ওঠো। তো শুরুর দিকে ডাক দেওয়ার পর ওই ঘুমের মধ্যে অনেকে বলে না কি হয়েছে বল, তো উনি বলেন ওখানে কি যেন দেখো তো। তো আবারও ডাকে, তো উনি অতটা গুরুত্ব দিচ্ছিলেন না। এবার বারবার ডাকাডাকি করার পর উনি ঘুম থেকে ওঠেন এবং বলে যাই এত রাত্রে এত ডাকাডাকি কিসের, কি হয়েছে? তখন বলছে মা দেখো এই যে জানালার ওই পাশে আম গাছে কি জন্য বসে আছে। তখন সৌমিত্র রায়ের নানির যিনি মা, উনি উঠে জানালার কাছে আসেন, কিন্তু উনি দেখেন যে ওখানে কিছুই নেই। তখন উনি উল্টো মেয়েকে বকাঝকা করেন, যাই এত রাতের বেলা টেনে তুললি, কিছুই নাই, কি ঘুমের মধ্যে কি দেখছিস না দেখছিস, শুয়ে থাক, এটা বলে ধমক দেন। তো সৌমিত্র রায়ের নানিও শুয়ে পড়েন। ওই রাত্রে আর কোনো সমস্যা হয় না। সমস্যা হয় এর কয়েকদিন পর ভর দুপুরবেলা খাবারের সময় হয়ে গেছে। তো ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে সৌমিত্র রায়ের নানিকে। তো ওনার নাম তো ছিল সন্ধ্যা। লোকালি যারা বিভিন্ন নামের সাথে পরিচিত আছেন, আপনারা জানেন যে গ্রামে কিন্তু নামটা ওনাদের মতো করে উচ্চারণ করেন। তো সন্ধ্যা নামটা এভাবে বলতো না, সন্ধে বলে ডাকতো, যে এই সন্ধে কই গেলি রে, এই খাওয়া দাওয়া করবি না, এইভাবে ডাকাডাকি করছে, কিন্তু ওনাকে পাওয়া যাচ্ছে না কোথাও। তো বাড়ির সবাই চিন্তা করছে হয়তো বা আশেপাশে আছে। এর মধ্যে কি হয়েছে, ওনাদেরই প্রতিবেশী একজন, সে আরো সাথে আর একজন দুইজন বা ছিল এরকম আর কি। তো ওনারা একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন, যেটা এই সৌমিত্র রায়ের যিনি নানি, মানে যার নাম সন্ধ্যা, ওনাদেরই বাসার খুব কাছেই আর কি একটা জায়গা। ওই আম গাছ যেটা, ওই আম গাছের ওই পাশে একটা ডোবার মতো আছে, তার ওই পাশে ঝোপ জঙ্গল। তো ওই জায়গাটাতে একটা আড়ালে বসে এই যে সৌমিত্র রায়ের নানি যার নাম সন্ধ্যা, উনি ওই ঝোপঝাড়ের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে রয়েছেন এবং বিড়বিড় করে কিছু বলছেন। তো ওই যে যেই কয়েকজন যাচ্ছিল ওই দিক দিয়ে, তো ওনারা হঠাৎ করে বিড়বিড় শব্দ শুনে চমকে যান, কি ব্যাপার, এই শব্দ আসে কোত্থেকে? তো ওরা ওই দিকটাতে এগিয়ে গেছেন এবং যাওয়ার পর দেখেন যে উনি ওখানে বসে এক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলছেন। তো ওনারা আগে বোঝার চেষ্টা করেন যে ভর দুপুরে সে বলছেটা কি, আর আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না, কার সাথে কথা বলছে সে। তো উনি নাকি এমন অদ্ভুত ভাষায় কথা বলছিলেন, এটা যে কোন দেশের ভাষা বা কি ভাষা এটা বোধগম্য হচ্ছিল না ওনাদের কাছে। তো ওনাদের মধ্যে একজন আবার ডাকছে, এই সন্ধ্যা, এই এখানে কি করিস, দুপুরবেলা যা বাসায় যা। ওনাদের কথার কোনো উত্তর সৌমিত্র রায়ের নানি দিচ্ছেন না। বেশ কয়েকবার বলার পর একজন আবার কি করেছে, পেছনে গিয়ে কাঁধে আলতো করে ধাক্কা দিয়েছে, যাই ওঠ বাসায় যা, একা একা এখানে বসে আছিস, ভর দুপুরবেলা মেয়ে মানুষ। তো এটা বলার পর নাকি সৌমিত্রের নানি সে মাথা ঘুরিয়ে তার দিকে তাকিয়েছে। তাকানোর পর ওনার চেহারা দেখে হঠাৎ করে ওই লোকটি চমকে ওঠে। চেহারাটা ছিল এমন যে কোনো একটা মৃত মানুষের মাথা যদি কোনো দিকে ঘুরিয়ে দেওয়া হয়, তার চেহারায় যেমন কোনো অনুভূতি থাকে না, চোখের মধ্যে একটা নিস্পৃহ ভাব থাকে, ঠিক এমন একটা জিনিস। এবং চেহারাটাও ছিল একদম ফ্যাকাশে। এরকম মৃত মানুষের মতো চাহনি এবং তাকানো দেখে ওই লোকটা ভয় পায় এবং বলে যে এই তুই ওঠ, তাড়াতাড়ি বাসায় যা, তোর বাসা থেকে মানে ডাকাডাকি করছে। কিন্তু ওইখান থেকে তাকে উঠানো যায় না, সে নিজে থেকে উঠছে না। যখন ওই লোকটার কাছে বিষয়টা অস্বাভাবিক মনে হয়, তখন তার সাথে লোক আরো এক দুইজন ছিল, বলে এই ওকে ধর, তোর বাসায় নিয়ে যাই, আমার কাছে তো বিষয়টা স্বাভাবিক বলে মনে হচ্ছে না।
যখন দুইজন তার হাত ধরে কোনোভাবেই সেখান থেকে তাকে ওঠানো যাচ্ছে না, সে বিড়বিড় করে কিছু একটা বলেই যাচ্ছে, তখন জোর করে হির হির করে টানতে টানতে তার বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় নিয়ে যাওয়ার পর এই নানির মাকে ওনারা বলেন যে এই ও তো ওইখানে বসেছিল, এই যে এই ঘটনা, তা আমরা তো নিয়ে আসলাম টানতে টানতে, দেখো তো ওর মনে হয় কোনো সমস্যা হয়েছে। আমাদের কাছে তো বিষয়টা স্বাভাবিক মনে হলো না। গ্রামের মানুষ কিন্তু আসলে অনেক আন্তরিক ছিল। এখন সেই আন্তরিকতা যদিও বা কোনো কোনো জায়গায় আছে, তবে এখন অনেকটা যদিও কমে গেছে, এটা সকলেই স্বীকার করবেন। তখন একজনের বিপদে আরেকজন এগিয়ে আসতো, কারো কোনো বিপদের কথা দ্রুত সকলের কাছে পৌঁছে দেওয়া হতো, যাতে করে সকলে মিলে সেই বিপদ থেকে তাকে রক্ষা করা যায়। তো ওই যে যারা ওনাকে উদ্ধার করে বাসায় নিয়ে এসেছিলেন ওই ডোবার মতো ওই জায়গার পাশ থেকে, এনাদের মধ্যে একজন দ্রুত ওই যে প্রফুল্ল, যিনি চাচা, সৌমিত্র রায়ের নানির চাচা, যিনি কবিরাজ ছিলেন, তার কাছে যান যে এই আপনার ভাতিজির তো এরকম অবস্থা, আমরা তো যে এই ব্যাপার এরকম দেখলাম, আপনি বিষয়টা একটু দেখেন, আপনি যান বাসায় গিয়ে দেখেন যে সমস্যাটা কি, আমাদের কাছে তো বিষয়টা ভালো লাগে নাই। তো উনি দ্রুত যান। যাওয়ার পর তখন সৌমিত্র রায়ের নানিকে এই বিষয়ে জিজ্ঞেস করেন। তো জিজ্ঞেস করার পর সৌমিত্র রায়ের নানি বলে যে না, আমি তো কিছু বলতে পারি না, হ্যাঁ আমি হাঁটতে হাঁটতে ওই দিক গেছিলাম, কিন্তু এরপর তো আমার কিছু মনে নাই, কিসের জঙ্গল, কোন দিকে তাকায় আছি, কি বিড়বিড় করছে, আমার তো কিছু মনে নাই, আমি তো দেখি যে আমি তো বাসায় বসে আছি, কে টেনে নিয়ে আসছে তাও তো আমি বলতে পারবো না। তখন ওই চাচা আবার একটু ধমক দেন যে পড়াশোনা করবা না, এই উদাস মনে বসে থাকবা, এরকম একটু ধমক টমক দেন। কিন্তু এই ধমক দেওয়ার পরেও যখন দেখা গেল যে সৌমিত্র রায়ের নানির চেহারার মধ্যে কোনো পরিবর্তন নাই এবং নিশ্চিতভাবে বোঝা গেল উনি কোনো মিথ্যা বলছেন না, তখন এই প্রফুল্ল চাচার খটকা লাগে এবং উনি গভীর চিন্তামগ্ন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা বলতে থাকেন কি ব্যাপার, আপনি কি ভাবছেন? তখন উনি বলেন, ভাবছি তো একটা জটিল বিষয়, বুঝতে পারছি না আবার সেই জিনিসটা ফেরত আসলো কিনা। তখন ওনারা বলেন যে কি জিনিস, কি ফেরত আসবে? তখন উনি বলেন যে আমি আর একটু ভাবি, চিন্তা করি, একটু সময় নেই, তারপর দেখি কি করা যায়, এর মধ্যে যেটা করার দরকার আমি করার চেষ্টা করছি। এই বলে উনি ওই সময়ের মতো চলে যান। ওই রাত্রে সৌমিত্র রায়ের নানি একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে উনি দেখেন যে উনি একটা অন্ধকার জায়গায় রয়েছেন, মনে হচ্ছে একটা গুহার মধ্যে উনি চলে এসেছেন। কোনো দিক দিয়ে কোনো আলো আসছে না, কিন্তু একটা জায়গায় একটা লম্বা বেঞ্চের মতো রয়েছে, সেই বেঞ্চটা স্বর্ণের মনে হচ্ছে, চকচক চকচক করছে। হঠাৎ করে কোত্থেকে দুটো পাখি এসে বসলো এবং এই পাখি দুটি অবিকল পেঁচার মতো, আকারে বেশ বড়, পা দুটো অনেক মোটা, নখগুলো বেশ বড় বড়, ধারালো, স্পষ্ট বোঝা যাচ্ছে উনি কিন্তু একটা স্বপ্ন দেখছিলেন। এবং এই পেঁচা দুটোর শরীর থেকে আলো ঠিকরে বের হচ্ছিল, কিন্তু এদের গায়ের রং অনেকটা কালচে আকারের ছিল। এই দুটো একসাথে কথা বলে ওঠে, একটা পুরুষ কণ্ঠ খুব গম্ভীর এবং ভারী, আর একটা নারী কণ্ঠ সেটাও গম্ভীর এবং ভারী। ও দুটো কথা বলে একই সাথে, একই বাক্য, একই শব্দ বলে। এটা কিন্তু ওই স্বপ্নের মধ্যে সৌমিত্র রায়ের নানি দেখছেন। ওই দুটা জিনিস বলে ওঠে, আচ্ছা এই কবিরাজের সমস্যাটা কি? ছোট থেকে ওকে দেখে আসছি, ছোটবেলায় কিছু করতে পারলাম না, ওকে নিয়ে যেতে পারলাম না, কবিরাজ কিছু একটা করে দিল, এই জন্য এত বছরে ওই জিনিসটা কেটে গেছে, এটা কবিরাজ জানে না। এখন তোকে নিয়ে যাব, কবিরাজ আবার যদি বাধা দিতে আসে পারবে না, আমাদের সাথে ও এবার আর পেরে উঠতে পারবে না, কারণ এত বছরে আমরাও শক্তিশালী হয়েছি। তো এরকম কথা এই দুজন একই সাথে বলছে, আর এই জিনিসটা সৌমিত্রের নানি শুনছে। এটা শোনার পর হঠাৎ করে উনি চিৎকার দিয়ে ওঠেন ঘুমের ভিতরেই। তো ওনার চিৎকারে ওনার পাশে শুয়ে থাকা ওনার মায়েরও ঘুম ভেঙে যায়, বলে কি হয়েছে কি হয়েছে, উনি তো চিৎকার করে কান্নাকাটি শুরু করছেন। তো সৌমিত্র রায়ের নানির মা চিন্তা করেছেন যে হয়তোবা দুঃস্বপ্ন দেখেছে, ভয় পেয়েছে, এই জন্য কান্নাকাটি করছে। তো ওই রাতটা ওইভাবে চলে যায়। পরের দিন এই প্রফুল্ল চাচা যিনি, তাকে ডেকে আনা হয়। আনার পর
ওনাকে এই রাতের বেলা যে স্বপ্নটা দেখেছেন আর কি সৌমিত্রের নানি, এই বিষয়টি তাকে বলা হয়। এটা শোনার পর উনি বলেন যে আমি যেটা ভেবেছিলাম সেটাই মনে হচ্ছে। যাই হোক, দেখা যাক কি করা যায়। তবে এটা নিয়ে খুব চিন্তা ভাবনারও কিছু নাই, আবার একেবারে ফেলে দেওয়ার মতো যে ব্যাপারটা সেটাও না। কারণ হলো এই মেয়ের উপর দুটো পেঁচাপেচির নজর রয়েছে। এই পেঁচাপেচি এমন ধরনের স্পেশাল দুইটা এন্টিটি, এদের সাথে সহজে যোগাযোগ করা যায় না। অন্যান্য জিনদের সাথে যেভাবে যোগাযোগ করা যায়, তাদের সাথে কথা বলা যায়, তাদের সম্পর্কে জানা যায়, তাদের গোপন বা দুর্বল জিনিসগুলো সম্পর্কে অবগত হওয়া যায়, অন্য জিনদের দ্বারা তথ্য নেওয়া যায়, কিন্তু এই পেঁচাপেচি শ্রেণীর জিন, এদের সম্পর্কে খুব বেশি তথ্য নেওয়া যায় না। এরা যে খুব বেশি ক্ষতিকারক বিষয়টা এমনও নয়, আবার উপকারী এমনও নয়। তবে হ্যাঁ, ওরা যদি কারো পিছনে লাগে তাহলে তাদেরকে সহজে ছাড়ানো যায় না। সমস্যা হলো এটাই। এখন এই দুটোকে হাজির করতে হবে এবং এদের কাছ থেকেই কথা শুনতে হবে। এখন কি করা যায়? সাধারণত আমরা দেখি যে কারো উপর যদি কোনো জিন হাজির করা হয়, ওই ব্যক্তির উপরেই হাজির করা হয়। ওই জিনটি তার শরীরের মধ্যে ঢুকে কথা বলে, বিভিন্ন বিষয়ে সকলকে জানায়। তো এই যে যিনি প্রফুল্ল কবিরাজ, উনি ওনার ভাতিজিকে খুবই পছন্দ করতেন, ভালোবাসতেন। কারণ হলো ওই ছোট বয়স থেকেই, মানে একদম যখন ছোট এই সৌমিত্রের নানি, তখন ওই যিনি প্রফুল্ল চাচা, ওনার খুব কাছাকাছি ঘেঁষতেন, চাচা বলে জড়িয়ে ধরতেন। এজন্য নিজের আপন মেয়েকে যেমন ভালোবাসতেন, এই সৌমিত্রের নানিকে উনি ভালোবাসতেন। এই জন্য ওনার বিপদ আপদে এই প্রফুল্ল চাচা সাহস করে এগিয়ে আসবেন না, ঝুঁকি নেবেন না, এমনটা তো হতে পারে না। উনি সবসময় যখনই শুনেছেন যে এই সন্ধ্যা নানির এই সমস্যা, তখনই কিন্তু উনি এগিয়ে এসেছেন সমস্যা সলভ করার জন্য। তো এবারের বিষয়টাও উনি সলভ করার চেষ্টা করবেন। এই কারণে উনি সৌমিত্র রায়ের যিনি নানির বাবা, তাকে বলেন যে আপনি শুধু রিচুয়াল করার সময় আমার সাথে থাকবেন, আর সবাই থাকবে অন্য জায়গায়। আর রিচুয়াল করার সময় এই যে সন্ধ্যা, তাকে অন্য আর একটা বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। এই বাড়িতে তাকে রাখা যাবে না, অন্য মহিলাদের সাথে সে বসে থাকবে। এক অমাবস্যার রাত্রে এই রিচুয়ালটা শুরু করা হবে। অমাবস্যার তখন আর বেশি দেরি ছিল না, মাত্র কয়েকদিন বাকি ছিল। গভীর রাত্রে প্রফুল্ল চাচা উনি তার রিচুয়াল শুরু করেন। ওনার নিজস্ব কিছু উপকরণ আছে যেগুলো দিয়ে উনি রিচুয়াল শুরু করেন। একটা আগুন জ্বালান, আগুন দাউ দাউ করে জ্বলছে, আর উনি ওনার মতো করে ওনার যেই রিচুয়ালের যে সমস্ত তন্ত্রমন্ত্র সেগুলো পড়ে যাচ্ছেন। এক পর্যায়ে উনি কি করেন, কিছু একটা পাউডারের মতো কিছু একটা উনি ওই আগুনের মধ্যে ছুঁড়ে মারেন। যখনই ছুঁড়ে মেরেছেন, ওই আগুনটা আরো দাউ দাউ করে জ্বলে ওঠে এবং উপর দিকে উঠে যায়। উপর দিকে ওঠার সাথে সাথে একটা সাদা ধোঁয়া মনে হলো ছড়িয়ে গেল চারদিকে। এর পরপরই সৌমিত্র রায়ের নানির যিনি বাবা, উনি শুনছেন ডানা ঝাপটানোর শব্দ। মনে হচ্ছে দূর থেকে বড় কোনো পাখি ডানা ঝাপটালে যেরকম শব্দ হয়, এরকম শব্দ হচ্ছে। কোন দিক থেকে শব্দ হচ্ছে উনি ঠিক বুঝতে পারছেন না, তবে মনে হচ্ছিল শব্দটা আস্তে আস্তে আরো কাছে আসছে। কাছে আস্তে আস্তে হঠাৎ করে মনে হলো যে আসলে এটি এই যে বড় যে আম গাছ রয়েছে, আম গাছের পেছন সাইডে যে ধান ক্ষেত রয়েছে, ওই দিক থেকে এই শব্দটা এসে হঠাৎ করে থেমে গেল। আর উনি তাকিয়ে দেখেন আম গাছের একটা ডালে বিশাল বড় বড় দুটো পাখি বসে আছে, এবং এই দুটো পাখি অবিকল পেঁচার মতো দেখতে হলেও হুবহু যে পেঁচা তা না, এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, কারণ এত বড় পেঁচা কখনো হয় না। এই দুটো সে বসলো, তার চোখ দুটো এই দুইটারই মানে আগুনের মতো লাল টকটকে বড় বড়। এই দুটো আসার সাথে সাথে একই সাথে পুরুষ এবং নারী কণ্ঠ একই সাথে বলে ওঠে, এই প্রফুল্ল, তোর সমস্যা কি? তুই বারবার আমাদেরকে বিরক্ত করিস কেন? আমাদেরকে জ্বালাচ্ছিস কেন? আমরা কি তোকে জ্বালাই? আমরা কি তোকে বিরক্ত করি?
তুই কেন আমাদের কাজের মধ্যে এসে বারবার বাগড়া দিস? তখন এই প্রফুল্ল কবিরাজ যিনি, মানে প্রফুল্ল চাচা, উনি বলে ওঠেন যে তোদের কাছে আমি বাগড়া দেই মানে? আমার ভাতিজিকে তোরা বিরক্ত করিস আর আমি চুপ করে বসে থাকবো? তখন ওই পেঁচাপেচি দুটো বলে ওঠে একই সাথে, তুই তো বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কাজ করিস আমাদের এলাকায়, কই কখনো কি তোকে বিরক্ত করছি? তাহলে এই মেয়েটার উপর আমাদের নজর পড়েছে, তুই কেন এইখানে এসে সমস্যা সৃষ্টি করছিস? ছোটবেলা একবার করছিলি, কিছু বলি নাই, যেহেতু তুই চাচা, আবার তুই সমস্যা সৃষ্টি করছিস। তখন ওই প্রফুল্ল কবিরাজ উনি বলেন, তার আগে বল তোরা কেন আমার ভাতিজির পিছু নিলি? তখন ওই দুইটা একসাথে বলে ওঠে যে ওর যখন বয়স 1 মাসের মতো তখন আমরা এদিকে আসি, এটা আমাদেরই এলাকা, সবসময় এদিকে চলাফেরা করি, তো আমার বউয়ের একে দেখে খুব ভালো লেগে যায়, আমাদের কোনো সন্তানাদি নেই। তখন আমার বউ বলে যে একে আমরা নিয়ে যাব। মূলত ছোটবেলায় ও যে কান্না করতো, হঠাৎ করে কান্না বা থেমে যেত, হাঁপাতো, এটা আমাদের দৃষ্টির প্রভাবেই হয়েছে। আমরা নিয়েই যেতাম, কিন্তু হঠাৎ করে তুই এমন একটা কাজ করলি, ওকে আর নিয়ে যেতে পারলাম না। অনেকদিন অপেক্ষায় ছিলাম, এরপর তোর ওই জিনিসটা যখন কেটে গেল, তখন ওকে নিয়ে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে আমাদের দেশে, নিচে নিয়ে যাব, সেই প্রক্রিয়া শুরু করলাম, এর মধ্যে তুই আবার এসে বাধা দিলি। তুই ভালোই ভালোই এই মেয়ের উপর কোনো ধরনের রিচুয়াল করবি না, তুই বিদায় হ, তোর সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তুই যেচে পড়ে আমাদের সাথে শত্রুতা বাঁধাস না। এই কথা শোনার পর ওই প্রফুল্ল কবিরাজ বলছে যে আহা হা হা, কি আবদার! এর মা বাবা আছে, তার একটা পরিবার আছে, আর গ্রামের মেয়ে, আর বছরখানেক পরে বিয়ে হয়ে যাবে, তোমরা আসছো একে নিয়ে যেতে, মগের মূল লুক নাকি? এটা তো আমি হতে দেব না। তখন ওই যে পেঁচাপেচি দুটো একত্রে বলে ওঠে, ভালোই ভালোই কিন্তু এখান থেকে উঠে যা, না হলে দেখবি তোদের কি করি আমি। এর মধ্যে কি হয়েছে যেটা পরবর্তীতে জানা গিয়েছিল, এই যে প্রফুল্ল চাচা যখন ওনার রিচুয়াল শুরু করেছেন, আর ওই পেঁচাটা যখন এসেছে, আসার সাথে সাথে ওই দিকে নাকি এই যে সৌমিত্রের নানি, মানে সন্ধ্যা নানি, ওনার শরীরের টেম্পারেচার বেড়ে গেছে, মারাত্মক জ্বর, জ্বরে কাঁপুনি শুরু হয়ে গেছে। তো এরকম জ্বর কিন্তু চলছে, এদিকে ওনার আশেপাশে যারা আছে, যে মহিলারা আছেন, ওনারা তো ভয় পাচ্ছেন, আরে হঠাৎ করে এত জ্বর, জ্বরের মধ্যে আবল তাবল বলা শুরু করেছে। এদিকে বলা ছিল যে কোনোভাবেই কিন্তু ঘরের বাইরে যেন বের না করা হয়, যতক্ষণ না পর্যন্ত এই প্রফুল্ল চাচা এবং এই নানির বাবা ওনারা কাজ শেষ করে তাদেরকে ডাক না দিবেন, ঘরের বাইরে বের করা যাবে না। এদিকে সৌমিত্র রায়ের নানি তো জ্বরে অবস্থা খারাপ, তাকে যে বাইরে বের করে নিয়ে আসবেন, কোনো কবিরাজের কাছে নিয়ে যাবেন বা কোনো হসপিটালের দিকে নিয়ে যাবেন, সে উপায়ও তো নাই, বাইরে বের করা তো নিষেধ, কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। এদিকে ওই পেঁচাপেচি প্রফুল্ল চাচাকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তখন প্রফুল্ল চাচা বলে যে দাঁড়া, তোরা তো এমনিতে মনে হয় ভালো হবি না, তোদেরকে কিভাবে আটকানো যায় আমি দেখছি। এই বলে অন্ধকারের মধ্যে ওই প্রফুল্ল চাচা একটা চাকতির মতো কিছু বের করেন, যেটা সৌমিত্রের নানির বাবা উনি ভালো করে অন্ধকারের মধ্যে বুঝতে পারেন নাই বা দেখতে পারেন ওই জিনিস আসলে কি ছিল। তো উনি ওটা বের করে মাটির উপর হাত দিয়ে বৃত্ত আঁকাতে থাকেন, মানে একই জায়গায় বারবার হাত ঘোরাতে থাকেন, ঘোরাচ্ছেন ঘোরাচ্ছেন ঘোরাচ্ছেন, ঘোরাতে ঘোরাতে হঠাৎ করে হাতটা থামাই দেন এবং মাটির সাথে ওই চাকতিটা চেপে ধরে ওই পেঁচাপেচিকে বলেন, খুব তো বাহাদুরি করছিলি, আচ্ছা যা তো, এখন যা, যেতে পারিস কিনা দেখ। তখন ওই পেঁচাপেচি দুটো তাদের ডানা ঝাপটানোর চেষ্টা করলেও কোনোভাবেই তাদের ডানাটাই খুলছিল না, মানে খুলতে পারছে না, তারা ওই জায়গায় আটকে গেছে, ওখান থেকে নড়তেই পারছে না। এদিকে ওই পেঁচাপেচির দিকে তাকানোর পর সৌমিত্রের নানির বাবার অবস্থা তো খুব খারাপ, উনি ভয়ে অজ্ঞান হন নাই, কিন্তু ওনার কাছে বারবার মনে হচ্ছিল কেন আমি অজ্ঞান হচ্ছি না। এই ভয়ানক দৃশ্যটা, যে একটা পেঁচার মতো, একটা পাখির অবয়ব এরকম মানুষের মতো করে কথা বলছে, তাও একই কথা দুইজন মিলে বলছে, একটা পুরুষ একটা নারী, এই জিনিস বারবার শুনতে
ওনার প্রচণ্ড ভয় লাগছিল, তারপর উনি অজ্ঞান হন নাই ওখানে। আর ওইদিকে যখন ওই প্রফুল্ল চাচা হাতটা মাটির সাথে চেপে ধরেছেন, এই দুটো জিনিস তো আটকে যায়। তখন প্রফুল্ল চাচা বলে, তোদেরকে তো আটকে ফেলেছি, যদি তোদের কোনো বিদ্যা জানা থাকে এই বিদ্যা দিয়ে এখান থেকে বের হ, দেখি পারিস কিনা। এরপর শুরু হয়ে যায় ওই দুইটা অবয়বের কান্নাকাটি। ওরা কিছুটা নাকি সুরে কথা বলতে থাকে যে আমাদেরকে ছেড়ে দে, ছেড়ে দে, আমরা চলে যাব। তখন প্রফুল্ল চাচা বলে যে না, তোদেরকে ছাড়বো না, কিছুক্ষণ পরে সকাল হবে, লোকজন আসবে, তোদেরকে দেখবে, আর সকাল হলে তোদের পরিণতি কি হবে এটা তো তোরা জানিস, তোরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি, তোদেরকে ছাড়বো না, এখানেই থেকেই তোদেরকে মরতে হবে। তখন ওই দুইটা অবয়ব খুব কাকুতি মিনতি করতে থাকে যে আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাব, ওর দিকে আর কখনোই নজর দিব না, এই বাড়িতেও আর কখনো আসবো না, আমাদেরকে ছেড়ে দে। তখন এই প্রফুল্ল চাচা বলে যে তোরা যে সত্য কথা বলছিস আর যে কখনো আসবি না, এই নিশ্চয়তা কে দেবে? তখন ওরা বলে যে আমরা সাক্ষী রাখলাম তোকেই, তুই হলো আমাদের সাক্ষী যে আমরা আর কখনো আসবো না। এখন তো অন্য কোনো সাক্ষী আমি মানতে পারতেছি না আমরা। তখন প্রফুল্ল চাচা মেনে নাচ্ছে যে আমি সাক্ষী থাকলাম যে তোরা আর কখনো আসবি না। তখন ওই দুইটা বলে যে তুইও তো জানিস যে আমরা কখনো যদি কারোর উপর প্রভাব বিস্তার করি, তখন আমরা যদি চলে যেতে যাই কিছু জিনিস আমাদেরকে দিতে হয়। এখন প্রফুল্ল চাচা বলে যে কি দিব? বলে যে 2 সের চাল আর 2 সের দুধ সামনের অমাবস্যা রাত্রে এই যেই একটা খাদের কাছে, মানে যেখানে বসে এই সন্ধ্যা বিড়বিড় করে ভিন্ন ভাষায় বলছিল এবং একটা ঝোপের দিকে তাকিয়েছিল, ওই জায়গাতে তুই একা গিয়ে এই জিনিসটা রেখে আসবি, তাহলে আমরা ওর আর কোনো ক্ষতি করব না, আর ওর উপর যদি আমাদের কোনো প্রভাব থেকেও থাকে সেই জিনিসটা ওর থেকে কেটে যাবে। তখন রাজি হয়ে যান, হ্যাঁ ঠিক আছে, তোদের এই দাবি অনুযায়ী জিনিসটা দেয়া হবে। তখন ওরা আবার বলে যে একটু আগে তুই তো সাক্ষী রাখলি যে আমরা আমাদের ওয়াদা ভঙ্গ করব না, সাক্ষী হবে কে? এখন এই জিনিসটা যে আমাদেরকে দিবি, এর সাক্ষী কে হবে এটা বল। সাক্ষী না মানলে আমরা যাব না, মরে গেলেও যাব না, প্রয়োজনে পুড়ে মারা যাব, কিন্তু সাক্ষী রাখতে হবে যে এই জিনিস অবশ্যই দিবি, তা না হলে আমাদের ক্ষতি হবে। তখন সৌমিত্র রায়ের নানির বাবা ওখানে উপস্থিত ছিল, উনি বলে যে তোমরা চলে যাও, আমি সাক্ষী, তোমাদেরকে জিনিসটা দেয়া হবে। তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে, সাক্ষী মঞ্জুর, আমরা বিশ্বাস করলাম যে তুই এই জিনিসটা দেওয়ার ব্যবস্থা করবি। তখন কি হয়, ওই যে যিনি চাচা আর কি, প্রফুল্ল চাচা, উনি ওই বন্ধনীটা যখনই কেটে দিয়েছেন, তখনই এই দুটো পেঁচাপেচি একটু একে অন্যের থেকে দূরে সরে গিয়ে বিশাল দুটো ডানা ছড়িয়ে দিয়েছে। এত বড় ডানা প্রাগৈতিহাসিক কালের যে সমস্ত ডাইনোসর যুগের আর কি, ডাইনোসর টাইপের যে সমস্ত পাখিগুলো ছিল, অনেক সময় মুভিতে দেখা যায়, জুরাসিক পার্কে দেখা যায়, অত বড় ডানা ছড়িয়ে মনে হলো যে তারা দেখলো যে আসলে এখন তারা মুক্ত হয়েছে কিনা বা উঠতে পারবে কিনা। এরপরে তারা দুজনই একত্রে উড়ে চলে যায় আগের মতো ডানা ঝাপটাতে ঝাপটাতে। এর পরবর্তী অমাবস্যায় সত্যি এই প্রফুল্ল চাচা বা প্রফুল্ল কবিরাজ, উনি সেই প্রতিশ্রুতি অনুযায়ী ওই জায়গাতে ওই জিনিসটা দিয়ে এসেছিলেন। আর ওই রাত থেকেই যদিও সৌমিত্র রায়ের নানি মানে সন্ধ্যা নানির উপর থেকে প্রভাবটা কেটে যায়, আর যখনই নাকি ওই পেঁচাপেচি উড়ে চলে যায়, এরপরে ওনার জ্বর আকস্মিকভাবে কমতে থাকে এবং একদম স্বাভাবিক হয়ে যান উনি। একটা অদ্ভুত ব্যাপার যে ওই পেঁচাপেচি আসার সাথে সাথে জ্বর শুরু হয়ে যায়, একই সাথে তো রিচুয়ালও চলছিল, আবার তাদের বন্ধনী খুলে দেয় এবং চলে যাওয়ার সাথে সাথে জ্বরটাও চলে যায়। পেঁচাপেচির এই ব্যাপারটা কিন্তু ওনার জীবনে পরবর্তীতে আর কখনোই হয় নাই। ওই পেঁচাপেচি ও প্রতিশ্রুতি অনুযায়ী তারা আর কখনোই সন্ধ্যা নানীকে বিরক্ত করেন নাই, আর সন্ধ্যা নানীর পরিবার থেকেও প্রতিশ্রুতি অনুযায়ী ওই পেঁচাপেচিকে ওই জিনিসটা দিয়ে দিয়েছিলেন। এটি ছিল ঘটনা। তো পেঁচাপেচি নিয়ে আর একটা তথ্য আমি বলতে চেয়েছিলাম, যেটি আমি আমার আব্বুর মুখ থেকে শুনেছিলাম।
আমার আব্বু আমাকে বলেছিলেন যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলাতে ওখানকার মানুষজন বিশ্বাস করে যে শিশুরা জন্মের পর হঠাৎ করে শরীর হলুদ হয়ে যায় এবং শিশুরা মারা যায়। তো এই জিনিসটাকে গ্রামীণ ভাষায় বলে পেঁচাপিচির আসর পড়ছে। তবে আমি এই বিষয়টা নিয়ে কিছুটা অ্যানালাইসিস করে জানতে পারি, শিশুরা জন্মের পর অনেক সময় জন্ডিসে আক্রান্ত হতো, তখন শিশুদেরকে রোদে রেখে দেওয়া হতো, যেটা এখনো কিন্তু শিশু জন্মের পর এই জন্ডিসের প্রকোপ কিন্তু দেখা যায়, হালকা জন্ডিস কিন্তু হয়। তখন অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ইনকিউবেটরের মধ্যে রাখে, সেখানে লাইটের আলো থাকে, যাতে আলোর যেই একটা ঘাটতি বা ভিটামিন ডি এর যে ঘাটতি, এই ঘাটতিটা পূরণ হয়। এই জিনিসটা কিন্তু গ্রামে একটা প্রচলিত বিশ্বাস রয়েছে। এমন হতে পারে সেটা আসলে জন্ডিসই হয়, কিন্তু ওনারা বুঝতে পারেন এটা পেঁচাপিচি বলেন। কিন্তু গ্রামের অনেকেই বলেন যে এই পেঁচাপিচিকে নাকি তারা দেখেন। অদ্ভুত প্রকৃতির এই এন্টিটি যারা এই পেঁচা এবং পেঁচির রূপে থাকেন। প্রিয় লিসেনার্স, আপনারাও কি এই পেঁচাপিচি রিলেটেড কোনো ঘটনা জানেন যেটা আপনাদের এলাকায় হয়েছিল? জানলে কিন্তু আমাদেরকে পাঠাতে ভুল করবেন না। যে ঘটনা শেয়ার করবো তার নাম রাশেদ সাহেব, এবং রেফায়েত ভাই তার নামটা আমাকে ছদ্মনাম হিসাবে ইউজ করতে বলেছে, আমি সেটাই করছি। সেদিন তিনি অফিস থেকে বাসায় ফেরত আসার সময় ঘাড়ের মধ্যে এক প্রকার দাগ দেখা যায় তার, এবং ঘাড়ের দাগটা বেশ বড় দেখা যায় এবং মাঝখান দিয়ে মনে হচ্ছিল কিছু একটা কামড় দিয়েছে। তিনি বাসায় ফেরত আসেন এবং ফেরার পরে রাতে খাওয়া দাওয়া করবার পর তার আর কিছুই মনে নাই। কাহিনী কি মনে নাই কেন? তার ওয়াইফের নাম সোহানা। তো বর্ণনা দিয়ে তিনি বলেন, সেদিন অফিস থেকে ফেরত আসার পর তিনি রাতে খেয়ে শুয়ে পড়েন। ঘুমের মধ্যে তিনি 4 থেকে 5 বারের মতো উঠে যান এবং ঘুম থেকে উঠেই চিৎকার দিচ্ছিলেন। তিনি তার মৃত বাবাকে বারবার এই বলছিলেন ঘুমের মধ্যে, বাবা তুমি আমার সব, তোমাকে কেউ আমার থেকে দূরে নিতে পারবে না, এই বলে চিৎকার করে তিনি বারবার এই কথাগুলো বারবার বলছিলেন। তো ভোরে ফজরের আজানের পর ঘুম আসলো, সকাল 6টা হাতে তিনি বসে আছেন। সেই যে বসে আছেন, কোনো কথা বলছেন না, কারোর সাথে কোনো কনভারসেশনে যাচ্ছে না। তার ওয়াইফ বারবার জিজ্ঞেস করেছে কাহিনী কি হয়েছে, কথা বলো একটু, কিন্তু ওনার ওয়াইফের সাথে উনি কথা বলছিল না, সোহানা আপুর সাথে। বাসার সবাই সেদিন থেকে একটা গন্ধ পেতে থাকে, কাঁঠাল পচা গন্ধ। গন্ধটা পাশের লোকজনরা কেউ পাচ্ছে না, শুধু বাসার ভেতরের লোকজনরা পাচ্ছে, এবং বাজে ভাবে চারিপাশে ভরে গেছে। অনেক সময় কাঁঠালের জিনিসপত্র রেখে রাস্তায় চলে যায়, ওটা থেকে গন্ধ বেরা ঠিক একই রকম গন্ধ। তার রুমে খাওয়া দেওয়া দিতে গেলে সোহানা আপুকে একদিন ওই দিনই বিকালবেলা দুপুরবেলা খাওয়া দিতে যায়, তিনি সোহানা আপুকে কামড় দিয়ে বসে, এবং এত জোরে কামড় দেয় সেটা সোহানা আপুর সহ্যের বাইরে ছিল, এবং মাংস উঠিয়ে ফেলে। তৎক্ষণাৎ তাকে সোহানা আপুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, এবং এটা সাডেনলি হয়। ডাক্তার ড্রেসিং করে বাসায় পাঠিয়ে দিলে তিনি বাসায় এসে দেখেন উনি সবাইকে কামড়িয়েছেন, যেটা এবং একটাই কথা বলছেন, এই কথাটার ভয়েস এবং এই ভাষাগুলো তার ছিল না। তিনি কি বলছিল বাসার সবাইকে, প্রায় 1 বছর ধরে খাওয়া খাই না, তোদের সবাইকে খাবো, আমি তোদেরকে খেয়ে ফেলবো, কোথায় আছিস, এই চা পাতিটা দে। গলাটা মনে হচ্ছে ভাঙা একটা গলা, কে যেন ভেতর থেকে কথা বলছে, এবং কর্কট টাইপের গলা, ভেতর থেকে আসতে চাচ্ছে না, বের হতে চাচ্ছে না, এরকম একটা গলা। তাকে আটকে রাখা যাচ্ছিল না একদম। লাথি মেরে তিনি ড্রেসিং টেবিলের আয়নাটা ভেঙে ফেলে এবং পায়ের রক্ত নিজে চেটে চেটে খায়। এরকম অবস্থায় কারোরই সাহায্য নেওয়া যাচ্ছিল না, ইভেন নিজেরাও ওনারা সামনে যেতে পারছিল না। না পেরে সোহানা আপু তার বাবা মাকে ফোন দেয়। তো রাশেদ ভাই যিনি ভিকটিম, তার বাবা মা কেউই জীবিত নয়। রাশেদ ভাই তার নিজের বাসায় থাকতো, তার মেয়ে ছিল 2টা, তার স্ত্রী এবং কাজের মেয়ে। রাশেদ ভাইয়ের বয়স হচ্ছে 45 বছর। তো ওই সোহানা আপুর বাবা মাকে কল দেওয়ার পর তারা বাসায় আসে, এবং পুরো বাসায় সোহানা আপুর বাবা 3 কুল পানি করে ফু দিয়ে ছিটিয়ে দেয়, এবং এটা তার অভ্যাস দেখে তিনি করেন। তিনি বাসায় রেখে সোহানা আপুর ছোট ভাইকে তিনি বাসায় রেখে যান, সাথে করে নিয়ে এসেছিলেন, বাসায় রেখে যান। সেই ভাই যখন দোতলা দেখলো অবস্থা বেগতিক, তখন তিনি তাকে একটা রুমের মধ্যে আটকে রাখার চেষ্টা করলেন। সেখানেও তোলপাড়, সেখানেও ভাঙাচোরা। তাকে যে বাঁধবে সেই শক্তিটা পর্যন্ত কারো নেই। একবার চেষ্টা করে রেখেছিল তারা বাঁধার, তাদের গেস্ট রুমে তাকে নিয়ে কোনো মতে আটকে রাখার ট্রাই করলেও সেই গেস্ট রুমের মধ্যে তোলপাড় করতে থাকে। যদিও সেখানে তেমন একটা আসবাবপত্র ছিল না, ভয় ছিল একটাই, উনি নিজের ক্ষতি করে বসে। সোহানা আপুর বাবা একজন সাইকিয়াট্রিস্ট চিনতেন, সেই সাইকিয়াট্রিস্টের নিয়ে তাদের বাসায় নিয়ে আসেন।
সাইকিয়াট্রিস্ট দেখে বলেন ওনার মনে হয় সিজোফ্রেনিয়া হয়েছে। আপনারা জানেন কিনা সিজোফ্রেনিয়া হলে কি হয়? সিজোফ্রেনিয়া হলে অনেক ফিস ফিস শব্দ আসতে থাকে, ইভেন সুইসাইড পর্যন্ত সিজোফ্রেনিয়া রোগীরা করে ফেলতে পারে। আচ্ছা, উনি বলেন যে ওষুধগুলোকে ওনাকে খাইয়ে দিবেন প্রতিদিন রাতের বেলা, যদিও তার অ্যাক্টিভিটি রাতের বেলায় তেমন দেখা যাচ্ছিল না, উনি যা করছিল দিনে করছিল। তো তাকে রাতে ওষুধ খাইয়ে দেয় এবং এক প্রকার জোর জবরদস্তি করে ওষুধ খাওয়ায়। রাতে সবাই ঘুমিয়ে যায়। সোহানাপুর ভাইয়ের বয়স অলমোস্ট 25, কিন্তু তিনিও শক্তিতে পারেন না। তো সোহানাপু এবং তার ছোট ভাই ওই বাসায় অবস্থানরত অবস্থায় রাতের বেলা ঘুমের মধ্যে দেখে তাদের বাসায় একটা মানুষ বারান্দায় দাঁড়িয়ে আছে, মাছ কাটার একটা রামদা হাতে। ঘোমটাওয়ালা লোকটা পুরা শরীর কালো কাপড়ে ঢাকা। তিনি ওই রামদা নিয়ে অনেকগুলো সাপের সহিত কয়েকটা মাথা তার চারপাশে। রাতের অন্ধকারে বারান্দায় তিনি স্পষ্ট। মাথাগুলোর চেহারা বোঝা না গেল প্রত্যেকটা মাথাই হাসছে, হেসে আছে। তথা মানে ঘুম যাদের ভাঙে তারা সবাই সকালে এ নিয়ে ঘুম থেকে ওঠার পরে কথা বলছিল না। যখন কথা ওঠে তখনই তার ভাই এবং তিনি এই জিনিসটার কথা বলে, এবং কাজের মেয়েটাও ঠিক একই জিনিস দেখেছে। ওই বাসায় সেদিন রাতে সারা রাত নাকি দেয়ালের মধ্য থেকে আসছে কান্নার শব্দ। কে যেন দেয়ালের ওপাশ থেকে গড় গড় করে শব্দ করছিল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। বাথরুমের উপরে স্টোররুম থেকে আসছিল ইকো হওয়া হাসির শব্দ। রাতের বেলা সোহানাপুর ভাই উঠেছিল সেই বাথরুমে যাবার সময়। অসংখ্য, আপনারা জানি না, অনেকে ক্যারা বলে, অনেকে চেলা বলে, বাথরুমের আশেপাশে দেখে তিনি ভয়ে কমন বাথরুমে চলে গিয়েছিল। এর মধ্যে ওই সোহানাপুর বাবা বুঝে গেলেন এটা আর কোনো সাইকিয়াট্রিস্টের কাজ না, এটা স্পিরিচুয়াল কাজ, এখানে হুজুর আনতে হবে। প্রথমে ঢাকার অদূরে গাজীপুর থেকে একজন হুজুরকে নিয়ে আসা হয়। তিনি বাসায় ঢুকে সবার আগে বলেন এই বাসায় কেউ কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে, এই দোয়া দিয়ে যাচ্ছি, এগুলি বারান্দায় এবং বাড়ির জানালাগুলোতে বেঁধে রাখবেন, খারাপ জিনিস ঢুকে গেছে। আচ্ছা, আমি কি রুগীকে দেখতে পারি? তো সেই হুজুরকে নিয়ে রাশেদ সাহেবের রুমে যাওয়া হয়। রাশেদ সাহেব একদম নর্মাল অবস্থায় দেখতে পায়, কিন্তু যারা সাথে ছিল সোহানাপু, তারা দেখে ভয় পেয়ে যান। তার চোখ একদম লাল অবস্থায় ছিল। তো সোহানাপু বলেন দেখেন ওর অবস্থা কি, ওর চোখ তো লাল হয়ে আছে। কিন্তু হুজুর সব নর্মাল দেখছিল। হুজুর বলেন আজ রাতে আমার জিন আসবে, আমি দেখব তার কি অবস্থা। তো তিনি রাতের বেলায় আদৌ কাউকে পাঠিয়েছিলেন কিনা এটা কেউ বলতে পারবে না, কারণ কেউই টের পায় নাই। সেই রাতে রাশেদ ভাইয়ের অবস্থা আরও খারাপের দিকে যায়। তিনি নিজের হাতেই নিজেই দেয়ালে ঘুষি মারছিলেন এবং বলছিলেন কে তুই, বের হ দেয়াল থেকে, বের হ। তিনি পরের দিন সকালে একদম নর্মাল আচরণ শুরু করে দেয়। অফিসে যাবেন বলে জোর করতে থাকেন, কিন্তু তার ওয়াইফ সোহানাপু তাকে অফিসে যেতে দেননি। সেদিন কিন্তু নর্মাল সে। তো সেদিন তিনি অফিসে না যেয়ে বাসায় একদম স্বাভাবিক আচরণ করেন। তারপরও আলাদা একটা রুমেই তিনি ছিলেন। তাকে সব বলা হয়। তিনি বলেন রাস্তা দিয়ে হেঁটে আসবার সময় সেদিন রাতের বেলা ময়লার ডাস্টবিনটা ক্রস করার সময় একজন বন্ধুর সাথে তার দেখা হয়, এবং সেই বন্ধুর সাথে তার 25 বছর পর দেখা হয়। তিনি অবাক হয়ে যান তার বন্ধুর সাথে দেখা হওয়াতে। এটা তার এমন একটা বন্ধু যার এই অ্যাড্রেস জানবার কথা না, কিন্তু তিনি এখানে কিভাবে আসলেন তিনি এটা একবারও ভাবে নাই। তার ওই বন্ধু নাকি রাজশাহীতে তার সাথে একই ক্লাসে পড়তো, ক্লাস 9-এ থাকতে। তারপরে তার বাবার পোস্টিং চট্টগ্রামে হলে সেই বন্ধুর সাথে আর দেখা হয় নাই। সেই প্রথম, সেই তো লাস্ট। তিনি অবাক হয়ে যান এই বন্ধু এখানে কি করেন। তিনি অনেক জোরাজুরি করেন তাকে তার বাসায় আনার জন্য, কিন্তু বন্ধু রাজি হয়নি। তিনি অনেক দূরে যাবেন এই বলে সেখান থেকে চলে যান। এরপর থেকে তার এই অবস্থা। তার ঘাড়ে অনেক বড় দাগ পড়ে আছে। সেদিন অফিসে সবাই বলার পর তিনিও লক্ষ্য করেন। তবে তিনি বলেছেন তিনি আয়নার সামনে গেলেই নিজেকে অনেক কুৎসিত এবং বিশ্রী দেখতে থাকেন। তার নিজেকে তিনি আয়নার মধ্যে থুতু মারতে দেখেন তিনি নিজে ওই দিন রাতে। এরপর থেকে তার আর কিছু মনে নেই। তো সোহানাপুর বাবা তার ছাত্রের মাধ্যমে অনেক কষ্টে রেফাত ভাইয়ের অ্যাড্রেস পায়। তিনি হচ্ছে সেই ছদ্মনামের ভাই যার ঘটনা আমরা আজ প্রথম শেয়ার করছি। তিনি ঘটনা শুনবার আগে সোহানাপুর বাবার সাথে কিছু কথা বলতে চায়, এবং সোহানাপুর বাবা তার কাছে যায় এবং বলে সব কিছু। তো সব কিছু শোনার আগেই তিনি সোহানাপুর বাবাকে সব জানিয়েছেন, এমনকি সোহানাপু স্বপ্নে কি দেখেছে সেই কথাও। তার বাবা বলেন সলিউশন কি? তখন তিনি বলেন আজ রাতে ওই বাসায় শুধু আপনি, আপনার মেয়ে এবং মেয়ের জামাই থাকবেন, এবং বাড়ির সবাইকে সেই বাড়ি থেকে অন্যত্র সেফ সরিয়ে নেবেন। সেই বাড়িতে যে বাড়ির কোনাগুলা পুরো বাড়ি পরিষ্কার রাখবেন। আমার সাথে 7 জন জিন থাকবে, তারা সবাই পরহেজগার এবং তারা অপরিষ্কার বাড়ি পছন্দ করে না। 10 টাকা খুচরা রাখবেন এবং আনুষঙ্গিক আরও কিছু প্রসিডিউরের কথা তিনি বলেন। তো
আমরা আপনাদের সামনে একটা অপ্রিয় সত্যি কথা বলতে যাচ্ছি এবং সেই জিনকে সামনে আনতে যাচ্ছি, সুতরাং আপনারা ঘাবড়াবেন না। পরবর্তীতে কি হবে এটা আপনারা বুঝে যাবেন, আমার কাজ আমি করে আসব। তো যাই, ওই রেফায়েত ভাই বলেন যে আমি শুক্রবার আমার ওস্তাদদের নিয়ে যাব। তো সেদিন ছিল বুধবার। সোহানাপু রাতের বেলা একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা এরকম, তার স্বামী তাকে নিয়ে এটা কুয়ার সামনে বসে বটি গলায় একটা কোপ বসিয়ে দিয়ে বলে, আজ তোর কুরবানি করব, এরপর তোর মাংস আমার লোকজন নিয়ে যাবে। তিনি ঘুমের মধ্যে অনেক কান্না করতে থাকেন। যেহেতু রুমের মধ্যে মেঝেতে শুধু কাজের মেয়ে ছিল আর পাশে তার বাচ্চা, তিনি খুব ভয় পেয়ে যায় এবং সকালেই সবাইকে নিয়ে তার বাবার বাড়ি চলে যায়। এদিকে রাশেদ সাহেব বাসায় ছিল একা একটা রুমে বন্দি। তিনি তার বাবার বাড়ি চলে গেছেন বিধায় তার বাবা তাকে আবারও সেই বাসায় নিয়ে যাবেন বলে জানান এবং তার বাচ্চারা সোহানাপুর বাবার বাড়ি থাকবেন বলে জানিয়ে দেন। মানে এটা সোহানাপুর বাবার প্ল্যান আর কি। তো বৃহস্পতিবার তথা রাত 1টা মানে শুক্রবার রাতের বেলা সেই বাসার দেয়াল থেকে ভয়ঙ্কর আত্মচিৎকার শুরু হয়ে যায়। সেই বাড়িতে শুধু রাশেদ ভাই, তার বাবা, সোহানা আপু এবং সেই রেফায়েত ভাই ছিল। চিৎকারের এক এক পর্যায়ে প্রত্যেকটা দেয়ালে কিছু সূরা পড়া পানি ছিটানো হয় এবং তিনি ড্রয়িং রুমে পানি ছিটিয়ে রাশেদ ভাইকে মাঝখানে বসিয়ে তার মধ্যে একজন জিনকে নিয়ে আসেন। সেই জিন যে এই পুরো বাড়িতে তার কিছু জিন সহিত বিগত 2 মাস যাবৎ অবস্থান করছিল। জিজ্ঞাসা করা হয়, তোরা এখানে কেন আসছিস, কি চাস, আমাদেরকে একটু বল। তখন সেখান থেকে কোনো উত্তর আসে না। এবার তার সাথে 7 জন জিনের মধ্যে একজন ছিল সর্দার। তিনি জিজ্ঞেস করলেন, তিনি তার দিকে খুব ভয়ঙ্কর দৃষ্টি দেন, কিন্তু যেই জায়গায় তাকালো সোহানাপুরা এবং তার বাবারা কিছুই দেখতে পাচ্ছিল না। মানে ভিকটিম যে রাশেদ ভাই, তিনি এমনভাবে তাকালো ওই শুধু সর্দারের দিকে, কিন্তু সর্দার এবং ওই 7 জন জিনকে তারা দেখতে পাচ্ছিল না। এটা শুধু রেফায়েত ভাই দেখতে পাচ্ছিল। তিনি দোয়া করছিলেন আর কি জানি পড়ছিলেন। তিনি তার আমল চালিয়ে যাচ্ছিলেন আর প্রশ্ন করে যাচ্ছিল জিন সর্দার। ওই জিন বলে, রাশেদ সাহেব একদিন একটি ছেলেকে স্কুলে থাকা অবস্থায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। একটা মেয়েকে নিয়ে খারাপ কিছু করায় ওই মেয়ের পরিবারকে জানালে সেই পরিবারের বড় ছেলে ওই নির্দোষ ছেলেটাকে খুন করে ফেলে, মারতে মারতে এলাকার লোকদেরকে নিয়ে। সেই খুনের কেস পরবর্তী সময় কোনো সুরাহা হয় না এবং ওই মেয়ের ফ্যামিলি ছিল প্রতাপশালী, আর কিছু লেখা পসিবল না এই ব্যাপারে। তো সেই নির্দোষ ছেলে মারা যাবার সময় সেই রাস্তা ধরে এই কয়েকজন জিন যাচ্ছিল যারা সাহায্য করার চেষ্টা করেও পারেনি। সেই বন্ধুর রূপ ধরে রাশেদ ভাইয়ের সাথে দেখা হয়। সেই থেকে তিনি ঘাবড়ে যান এবং পাগলামি তাদের মাধ্যমে শুরু হয়ে যায়। এই জিনদ্বয় ছাড়বে না, এরা কারিন জিন টাইপের। এরা যাবে না এখান থেকে যতদিন পর্যন্ত তাকে আঘাত করে তিলে তিলে না মারা যায়। অনেক প্রসিডিউরের মাধ্যমে তারা যেতে রাজি হয় এবং এই শর্তে রাজি হয় যে তিনি মাফ চাবেন, ওখানে যে স্বীকার করবেন সব। তিনি যায় ওই এলাকাতে, অনেক কষ্টে খুঁজে বের করেন সেই পরিবার। প্রায় 1 মাস যাবৎ, ওই 1 মাসের মধ্যে রাশেদ সাহেব অনেক কিছু ফেস করেন তার জীবনের, যেগুলি লেখা সম্ভব না। ছেলের শোকে ওই বাবা নাকি 5 বছর পরেই মারা গিয়েছিল, তাই তার মার কাছে এবং তার বোনদের কাছে মাফ চাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তাদের কাছে মাফ চেয়ে আসা হয়, তার কবরস্থানে যে কবরস্থানে জিয়ারত করে ওইখানে মাফ চেয়ে আসা হয়। কিন্তু ততক্ষণ পর্যন্ত, মানে এটা হচ্ছে তাদের শর্ত যে মাফ না চাওয়া পর্যন্ত তারা মানে ওখানে যেতে হবে এবং মাফ না দেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো অলমোস্ট তারা অপ্রত্যাশিতভাবে ওই জায়গায় যায় এবং অলমোস্ট সবাইকে মানে সবাই খুব অবাক হয়ে যায় তারা কোথা থেকে আসছে। তো 3 বার যাওয়ার পরে তাকে মাফ করে দেওয়া হয় সেই পরিবার থেকে এবং প্রায় 6 মাস তাকে আসা যাওয়ার মাধ্যমে মানসিক কষ্টে এবং শেষমেশ সেই কবরে মাফ চাওয়ার পর তার রক্ষা হয়। সেই জিনরা চলে যায় এবং বলে যায় কারো ক্ষতি যদি তাদের চোখে পড়ে এবং এটা তারা দেখিয়ে অথবা না দেখিয়ে আঘাত করতে পারে। তো পরবর্তী সময় সেই জিনদের যে একজন প্রধান যে জিনটা তাদের বাসায় অ্যাটাক করেছিল রাশেদ সাহেবকে, সেই জিনের সাথে পরবর্তী সময় রেফায়েত ভাইয়ের কথা হয় এবং ওইখানে তারা ওয়াদা করে যায় তিনি আর তাদের বাড়িতে আসবে না, ডিস্টার্ব করবে না, কিন্তু তাদেরকে আমল করতে দিয়ে যান, তাদেরকে নামাজ কালাম পড়তে দিয়ে যান, যেটা রাশেদ ভাইয়ের মধ্যে ছিল না। তো যাই হোক, এটা ছিল ঘটনা। আশা করছি আপনারা আনন্দ পেয়েছেন। আপনাদেরকে আমরা আনন্দ দিতে পারি, চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের ঘটনা দিয়ে আনন্দ দেওয়ার। আসসালামু আলাইকুম, আমি শাওন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে পাঠানো লাবণীর ঘটনা। লাবণীরা থাকতো কলকাতা থেকে অনেক দূরে, পশ্চিমবঙ্গের কোনো একটি প্রত্যন্ত গ্রামে। ঘটনাটি ঘটে 2016 সালে।
2016 সালে লাবণী কলকাতার একটি কলেজে অ্যাডমিশন পেয়ে যায়। এটাতে লাবণী খুবই এক্সাইটেড ছিল, তার অনেক দিনের স্বপ্ন ছিল সে কলকাতায় গিয়ে পড়বে। কিন্তু লাবণীর বাবা মা রাজি ছিলেন না, কারণ কলকাতাতে তাদের পরিচিত কেউই নেই। পরিচিত বলতে তাদের এক দুঃসম্পর্কীয় আত্মীয় থাকে। তো তারা তো প্রথমে রাজি ছিল না তাদের মেয়েকে কলকাতায় পাঠাতে, কিন্তু লাবণীর জেদের কাছে শেষ পর্যন্ত তারা পরাজিত হয় এবং তারা তাদের মেয়েকে কলকাতায় পাঠায় পড়াতে। প্রথম দিন যখন লাবণী কলকাতায় এসে সে তার সেই আত্মীয়ের বাড়িতে ওঠে। সেখান থেকেই সে কলেজের সব ভর্তির কাজ শেষ করে। এরপর 2 থেকে 3 দিনের মধ্যেই লাবণী একটি ছাত্রী হোস্টেল খুঁজে বের করে এবং সে সেখানে সিট নিয়ে নেয়। এরপর থেকে সে সেই হোস্টেল থেকেই কলেজে যাতায়াত করত। এভাবে 2 মাস কেটে যায়। 2 মাস পর হঠাৎ লাবণীর মনে হতে থাকে যে সে যদি একটা টিউশনি করায় সেক্ষেত্রে তার খুব উপকার হয়। তো সে তার পরিচিত বন্ধু বান্ধব এবং অন্যান্য যারা আছে তাদের বলে রাখে একটা টিউশনি খুঁজে দেওয়ার জন্য। তো তারা তাকে আশ্বস্ত করে যে তারা পেলে তাকে জানাবে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। তার ক্লাসেরই একটা ছেলে একদিন তার কাছে এসে বলে যে তার কাছে একটা টিউশনির সন্ধান আছে। লাবণী খুবই কিউরিয়াস হয়ে যায়, সে জিজ্ঞেস করে যে কিরকম। তখন সেই ছেলেটা বলে যে একটা 5-এ পড়ুয়া মেয়েকে পড়াতে হবে এবং তারা সেজন্য যে বেতনের কথা বলছে সেটাও মোটামুটি অনেক ভালো। তো লাবণীও খুব এক্সাইটেড হয়ে যায়। তো লাবণীর মনে এক ধরনের সন্দেহ জাগে, কারণ 5-এ পড়া কোনো মেয়ের জন্য এত টাকা বেতন কোনো ফ্যামিলি দেবে না। তো সে একটু সন্দেহবশতই সে ছেলেকে জিজ্ঞেস করে যে এত টাকা বেতন দিতে চাচ্ছে কেন, আসলে এত টাকা বেতন তো দেওয়ার কথা না। তো সেই ছেলেটা বলে যে আমিও ঠিক জানি না, আমিও আরেকজনের থ্রুতে এই খবরটা পেয়েছি, তুমি নাম ঠিকানা নাও, তুমি নিজে গিয়ে কথা বলে দেখো যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করলা। তো লাবণীও রাজি হয়ে যায়। সে সেই ছেলের কাছ থেকে সেই বাড়ির ঠিকানা এবং নাম্বার নিয়ে নেয়। পরদিন বিকেলবেলা সে সেই ঠিকানা মতো চলে যায়। সেই ঠিকানাটা ছিল কলকাতার দক্ষিণে একেবারে শেষে। সে যখন সে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ায় সে দেখতে পায় দোতলা একটা বাড়ি। বাড়িটা দেখতে খুবই পুরনো। সে একটু সন্দেহের চোখে সে বাড়িটার দিকে তাকিয়ে থাকে এবং কেন জানি তার ভেতর একটু অস্বস্তি হচ্ছিল, তার এই বাড়িটার ভেতরে যেতে ইচ্ছা করছিল না। তারপরও সে সেই বাড়িটার ভেতর যায়, গিয়ে তার সাথে দেখা হয় তার সেই ছাত্রীর বাবা মার সাথে। লাবণীর কাছে এই ফ্যামিলিটাকে খুবই ভালো লাগে এবং সে চিন্তা করে যে আসলে লোকজন কেন কন্টিনিউ করতে পারতো না। তো এভাবে কথাবার্তা বলার পরদিন থেকে সে টিউশনিতে আসবে এই কথা বলে সে সেই দিনের মতো চলে আসে। এখানে বলে রাখা ভালো, সেই ছাত্রীদের বাড়ি ছিল দোতলা এবং তারা ফ্যামিলি সহ সেই দোতলাতেই থাকতেন এবং নিচতলাটাকে লাবণীর কাছে মনে হয়েছিল খালি, কেউ ওই জায়গায় থাকে না। সে যখন সে বাসা থেকে নামছিল তখন সে সন্ধ্যা হয়ে গেছে এবং সিঁড়ির লাইটও ছিল না। তাই সে যখন দোতলা থেকে নিচতলায় নামতেছিল তখনই তার ভেতর কেমন জানি অস্বস্তি দানা বেঁধে ওঠে। তার খুব ভয় লাগছিল, তার মনে হচ্ছিল সিঁড়ির নিচে কেউ ওত পেতে বসে আছে। হঠাৎ করে তার ভেতর এই ধরনের ফিলিংস কেন আসছে সে জানে না এবং সে গ্রামের মেয়ে, সে এই বিষয়গুলোতে অভ্যস্ত এবং সে যথেষ্ট সাহস রাখে। সেদিনের মতো সে নিচে নেমে চলে আসে তার বাসায় আসার পরও তার কাছে এই ব্যাপারটা, অর্থাৎ সেই নিচতলার সিঁড়ির সামনে তার এই অস্বস্তি যে ব্যাপারটা, এটা তার কাছে কেমন জানি এক ধরনের খুঁতখুত লাগছিল তার মনের ভেতর, যে এটা তার সাথে কেন হলো। তারপরও এটাকে নিজের মনের ভুল মনে করে সে সেদিনের মতো রাতের বেলা ঘুমিয়ে যায়। পরদিন বিকেলবেলা লাবণী সে বাড়িতে আবার যায়। সেদিনও সে যখন সেই বাড়িটার সামনে গিয়ে দাঁড়িয়েছিল তার কেমন জানি একটু অস্বস্তি কাজ করতেছিল, তার ভেতর কেমন জানি একটি ভয় দানা বেঁধে উঠেছিল। তারপরও সে সেই বাড়িতে যায়। যাওয়ার পর সে তার ছাত্রীকে নিয়ে প্রথম দিন পড়াতে বসে।
সে দেখতে পায় তার ছাত্রী মোটামুটি মনোযোগী। তার জন্য নাস্তা নিয়ে আসে সেই বাড়ির একটি কাজের মেয়ে। সেই মেয়েটার বয়স বেশি না, 12-13 বছর। সেই মেয়েটা লাবণীকে নাস্তা দিয়ে সেখানে দাঁড়িয়েছিল। এক পর্যায়ে লাবণী সেই মেয়েটাকে জিজ্ঞেস করে যে তুমি কি কিছু বলবা? তখন সে কাজের মেয়েটা বলে যে আপা, এই বাড়িতে ভূত আছে, এই বাড়িতে অনেক কিছুই দেখতে পাবেন, আপনি এসব বিষয়ে ভয় পাবেন না। অনেকেই এই বিষয়গুলো দেখে, তো আপনাকে আমার অনেক ভালো লাগছে এবং আপনি যাতে ভয় না পান এজন্য আমি আপনাকে আগে আগে বলে রাখলাম। তো এটা শোনার পর লাবণী একটু অবাক হয় এবং সে মেয়েটার উপর একটু রাগও করে যে এই মেয়েটা শুধু শুধু তাকে ভয় দেখাতে চাচ্ছে, হয়তো তাকে পছন্দ না, তাই হয়তো। তো এরপর থেকে আসলে ওই মেয়েটার প্রতি লাবণীর এক ধরনের রাগ কাজ করতো যখনই সে মেয়েটাকে সে দেখত। তো সেদিন সে যখন টিউশনি শেষ করে বাসার দিকে যাচ্ছিল তখনও প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো সেদিনও সে যখন সে সিঁড়ি দিয়ে নামছিল, সে সিঁড়ির নিচতলার সিঁড়ির কাছে আসার পর তার সারা শরীরে আবার কাঁটা দিয়ে ওঠে। তার কেন জানি বারবার মনে হয় সে যখন এই নিচতলায় এসে দাঁড়ায় কেউ তাকে লক্ষ্য করে। তার সিক্স সেন্স বলে দেয় যে তার দিকে কেউ তাকিয়ে আছে। ব্যাপারটাতে আসলে লাবণী খুবই অস্বস্তির ভেতর পড়ে যায়। সেদিনের মতো সে বাসায় চলে আসে। সেদিন রাতের বেলা লাবণী যখন ঘুমাচ্ছিল তখন সে অদ্ভুত কিছু স্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে যে সে একটা বিশাল বাগানের ভেতর দাঁড়িয়ে আছে। সেই বাগানে অনেকগুলা গাছ এবং সব গাছেই বিভিন্ন ফল ঝুলে আছে। সে একটু অবাক হয়েই সেই বাগানের ভেতর দাঁড়িয়েছিল। হঠাৎ করে সে লক্ষ্য করে তার সামনে সে সবুজ বাগানগুলো হঠাৎ করেই শুষ্ক রুক্ষ হয়ে যাচ্ছে। ফলগুলো তার চোখের সামনে পচে যাচ্ছে, গাছের পাতা মরে যাচ্ছে। সে চারদিকে একটা অবর্ণনীয় আতঙ্ক নিয়ে তাকিয়ে থাকে। হঠাৎ করে সে দেখতে পায় তার সামনে মাটির নিচ থেকে কিছু একটা ঘুরে বের হয়ে আসে। সেটা দেখে সে আতঙ্কে একটা চিৎকার দেয়। তার সামনে যে অবয়বটি ছিল সেটা দেখতে ছিল দুই ধরনের প্রাণীর মতো। সে অবয়বটার মুখটা ছিল শেয়ালের এবং সে অবয়বটার নিচের অংশ অর্থাৎ পা ছিল মাকড়সার মতো। এটা দেখে লাবণী একটা চিৎকার দেয়, সেটাতেই তার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর সে খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ সে অনেক দিন এই ধরনের খারাপ স্বপ্ন দেখে না, কিন্তু এই টিউশনিটা শুরু করবার পর তার এই ধরনের খারাপ স্বপ্ন দেখা শুরু হয়েছে। পরের দিন লাবণী আবার যায় সেই বাসায় পড়াতে। সে চিন্তা করে যে এসব তার টোটালি মনের ভুল, আর কিছুই না। সে বাড়িতে পড়াতে যায়। সেদিন যখন সে তার ছাত্রীকে পড়াচ্ছিল তখন সে জানতে পারে সেই কাজের মেয়ের মাধ্যমেই যে এই বাড়ির যে বড় ছেলে সে পাগল, তাকে নিচতলায় একটা রুমে বেঁধে রাখা হয়। তো এই কথা শোনার পর লাবণী খুব অবাক হয়। সে কাজের মেয়েটাকে জিজ্ঞেস করে কিভাবে পাগল হলো। তখন সে কাজের মেয়েটা জানে না। সে কাজের মেয়েটা বলে যে সে জানে না। তো এই কথা শোনার পর লাবণী একটু অবাক হয়। সে তার ছাত্রীকে জিজ্ঞেস করে যে সে তার যে বড় দাদা সে পাগল কিনা। তো এই কথা শোনার পর সে মেয়েটা বলে যে সে তার দাদা অসুস্থ, তার চিকিৎসা চলতেছে। তখন সে কাজের মেয়ে বলে যে তার সেই বড় ভাই অর্থাৎ তার ছাত্রীর যে বড় ভাই সে বেশ কিছু মাস যাবৎ পাগল অবস্থায় আছে। সে যাকেই দেখে তাকেই মারতে আসে এবং সে বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় কথা বলে। তাকে এখন শিকল বন্দি করে রাখা হয়। একজন গিয়ে প্রত্যেকদিন খাবার দিয়ে আসে আর খাবার নিয়ে আসে, খালি প্লেট নিয়ে আসে। তো এই কথা শোনার পর লাবণী একটু ভয় পেয়ে যায়, কারণ সে চিন্তা করে যে আমার তো প্রত্যেক দিনই নিচতলার সামনে দিয়ে যেতে হয়। এরপর সেদিন সে টিউশনি শেষ করে বাসায় চলে আসে। আসার পর সে তার যে রুমমেট ছিল তার সাথে এই ব্যাপারটা শেয়ার করে। তো তার রুমমেট এই কথা শোনার পর বলে যে এই ধরনের সমস্যা কিন্তু হয়,
এই ধরনের অস্বাভাবিক জিনিসপত্র কিন্তু আমাদের চারপাশে সব সময় থাকে। তুমি যখন ওই বাসায় যাবা তখন তোমার সাবধানে যেতে হবে, কারণ কোন জায়গা থেকে কে তোমার উপর নজর করে তুমি কিন্তু বলতে পারবা না। তো এই কথা শোনার পর মেয়েটা অর্থাৎ লাবণী একটু সচেতন হয়ে যায়। তখন সে তার রুমমেট বলে যে তার এক পরিচিত চাচি আছে যিনি এই ধরনের তান্ত্রিক বিদ্যার সাথে জড়িত। তার কাছ থেকেই তার এই রুমমেট অনেক কিছু জেনেছে। তো সেদিনের মতো এই কথাবার্তাই হয় লাবণী এবং তার রুমমেটের সাথে। সেদিন রাতের বেলা লাবণী আর কোনো দুঃস্বপ্ন দেখে না। পরদিন সে যখন আবার তার সেই টিউশনিতে যায়, গিয়ে সে তার ছাত্রীকে পড়াবার পর সে যখন ফিরে আসছিল তখনও সন্ধ্যার কাছাকাছি। সেদিন সে যখন নিচতলা ক্রস করে যাবে ঠিক সেই মুহূর্তেই তার হাতের বামে একটা দরজা ছিল। ততদিনে সে জেনে গিয়েছে যে এই রুমেই তার ছাত্রীর সেই বড় ভাইকে রাখা হয়। সে কি জানি কি মনে করে সে তার কানটা সেই দরজায় দিয়ে কিছু একটা শোনার চেষ্টা করে ঘরের ভেতরে। হঠাৎ করে তার মনে হয় কোনো কিছু দরজার দিকে দৌড় দিয়ে আসছে। সে ফ্লোরের উপরে থপ 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 কিছু আওয়াজ শুনতে পায়। সে ভয় পেয়ে যায়। সে দ্রুত সেই নিচতলা থেকে বের হয়ে আসে। সে এত ভয় পেয়ে গিয়েছিল, সে এক নিঃশ্বাসে কতদূর জোরে জোরে হেঁটে চলে আসে। এরপর এক জায়গায় দাঁড়িয়ে সে চিন্তা করে যে সে কি পরিমাণ ভয়টা পেয়েছে এবং সে কি বোকামিটা করেছে। এরপর লাবণী আবার তার রুমে ফিরে আসে। সে তার রুমমেটের সাথে আজকের ঘটনাটাও খুলে বলে। তো তার রুমমেট বলে যে পরদিন সে তাকে তার সেই চাচির কাছে নিয়ে যাবে। সেই তার চাচি তাকে কিছু দিলে হয়তো সেই ভয় পাওয়া থেকে মুক্তি পেতে পারে। পরদিন সকালবেলা ক্লাসের পর সে তার রুমমেটের সাথে সেই রুমমেটের চাচির বাসায় যায়। সে গিয়ে দেখতে পায় এই মহিলা তান্ত্রিক বিদ্যায় সিদ্ধ। তার বাসায় অনেক ভয়ঙ্কর জিনিসপত্র আছে যেগুলা দিয়ে সে মহিলা সাধনা করেন। সে মহিলা লাবণীকে দেখেই বলে ওঠেন যে তোর উপর তো খারাপ কিছু নজর আছে। এই কথা শুনে লাবণী একটু রেগে যায়। তার কাছে এই মহিলাটাকে ফ্রড মনে হয়, যে মহিলা কোথাকার কোন মহিলা আমাকে দেখেই আমাকে এই কথা বলতেছে। তার কাছে মনে হয় মহিলাটা ধান্দাবাজ। তো এক পর্যায়ে সেই মহিলাটা লাবণীর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর তার হাতে একটা কাগজের টুকরা দেয় এবং সে বলে যে তুই যখন ওই বাড়িতে যাবি এই কাগজের টুকরাটা তোর ওড়নায় বেঁধে রাখবি, তাহলে আর ভয় পাবি না। তো এই কথা শোনার পর লাবণী একটু চমকে ওঠে। সে বলে যে এই মহিলা কিভাবে জানলো আমি এক বাড়িতে যাই? আমি তো তার কাছে কোনো ঘটনাও বললাম না বা তার কাছে আমার সমস্যার কথাও এখনো খুলে বললাম না। এই মহিলা কিছু বলার আগেই কিভাবে বলে ফেলল? তো তার ভেতর এই বিশ্বাসটা আরো পাকাপোক্ত হয়। এরপর সে সেই বাড়িতে আবার যায় পরদিন। কিন্তু আজকে তার ভেতর সেই অস্বস্তিটা আরো বেশি কাজ করতেছে। তার কাছে মনে হচ্ছে যে আজকে ভয়টা আরো তার কাছে বেশি লাগছে। সে সেদিন তার ছাত্রীকে যখন পড়ানো শুরু করে তখনও তার পুরো মনোযোগ সে ছাত্রীকে পড়াবার ভেতর ছিল না। সে ভয় পাচ্ছিল যে কোথা থেকে কেউ তার দিকে তাকিয়ে আছে। এই ধরনের অস্বস্তি আজকে তার পুরো সময় মনে হচ্ছে। হঠাৎ করেই তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তখন সে সেই কাজের মেয়েটাকে জিজ্ঞেস করে যে ওয়াশরুমটা কোন দিকে। তো কাজের মেয়েটা তাকে নিয়ে সেই ওয়াশরুমের সামনে দিয়ে যায় এবং যাওয়ার সময় বলে যে আপুমনি আমি কি দাঁড়াবো এখানে? তো লাবণী বলে যে না, তোমার দাঁড়াবার দরকার নেই। লাবণী ওয়াশরুমে ঢুকে ওয়াশরুমের দরজা ভেতর থেকে লক করে দেয়। সে যখন ওয়াশরুমের ভেতর ছিল তখন হঠাৎ করেই ওয়াশরুমের লাইট নিভে যায়। লাবণীর শরীর একটা ধাক্কা খায় এই লাইট চলে যাওয়ার কারণে। সে হঠাৎ চমকে ওঠে। সে কিছুক্ষণ ঠান্ডা মাথায় সেখানে দাঁড়িয়েছিল। সে বোঝার চেষ্টা করে যে তার সাথে কি হয়েছে। তার প্রথমে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে ওই কাজের মেয়ে হয়তো তাকে ভয় দেখাবার জন্য এই বাথরুমের লাইটটা নিভিয়ে দিয়েছে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে তার হাত মুখ ধুয়ে সেই অন্ধকারের ভেতরেই
সে এগিয়ে যায় বাথরুমের দরজার দিকে। দরজার দিকে যাওয়ার পর সে দেখে যে তার বাথরুম সে ভেতর থেকে লক করেছিল, সে ভেতর থেকেই খোলা। এত সহজে এই বাথরুমের ছিটকিনি খোলার কথা না, কিন্তু খুলে গেছে। সে বাথরুম থেকে বের হওয়ার পর সে আবার সেই ছাত্রীকে পড়ানো শুরু করে। তো কাজের মেয়েটা যখন তার সামনে আসে, সে কাজের মেয়েটাকে ডাইরেক্ট জিজ্ঞেস করে, এই তুমি কি বাথরুমের লাইট নিভাইছিলা? কাজের মেয়েটা বলে না। তো লাবণী বলে, না, তুমি লাইট নিভাইছো, কারণ আমি বের হওয়ার পর দেখতে পাইলাম যে সুইচ অফ করা। তখন সেই কাজের মেয়েটা বলে যে আপনি শুধু শুধু আমাকে সন্দেহ করতেছেন, আমি আপনাকে বললাম না এই বাসার ভেতর বিভিন্ন ভৌতিক জিনিসপত্র ঘটে, এটা সেই ভৌতিক জিনিসপত্রের মধ্যে কিছু একটা। তো লাবণী বিশ্বাস করেও আবার করেও না, সে বুঝতে পারে না আসলে কি বিশ্বাস করবে আর কোনটা করবে না। সেদিন সে যখন আবার ফিরে আসছিল বাসায়, সেই দিনও সে সেই দরজার সামনে গিয়ে, অর্থাৎ নিচতলার সেই দরজার সামনে গিয়ে যখন দাঁড়ায়, তখন তার ভেতর আবারও একটা ইচ্ছা জেগে ওঠে। সে আবার তার কানটা সে দরজায় দেয়। সেই দরজায় সে কানটা দেওয়ার পর সে হঠাৎ শুনতে পায় ঠিক তার কানের সামনেই কে জানি হা 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 করে একটা অট্ট হাসি দিয়ে উঠল। এটা শুনে লাবণী এক দৌড়ে সে বাড়ি থেকে বের হয়ে চলে আসে। সেদিন রাতের বেলা লাবণী কোনো মতো ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা তার সাথে দেখা হয় একজন মেয়ের। সেই মেয়েটাও ওই বাসায়, যে বাসায় এখন লাবণী টিউশনি করায়, সেই বাসায় টিউশনি করাতো। সেই মেয়েটাও খুব ভয় পেত। সেই মেয়েটাও বলে যে ওই বাসায় গেলে আমি সবসময় ভয় পেতাম, এই জন্য 2 থেকে 3 দিন যাওয়ার পর আমি আর ওই বাসায় যাইনি। তো এটা শোনার পর লাবণী বুঝতে পারে যে ওই বাসায় আসলেই খারাপ কিছু আছে। ব্যাপারটা শুধু সে দেখে নাই, অন্যান্য যারা আগে এই বাসায় টিউশনি করিয়েছিল তারা সবাই দেখেছে বা সবাই বুঝেছে। কিন্তু লাবণীর এই টিউশনির টাকাটার খুব প্রয়োজন ছিল, তাই সে সেই কাগজটা সেই দিনে আবার বেঁধে সেই বাসায় পড়াতে যায়। সেদিন সে যখন পড়াচ্ছিল তখন হঠাৎ করে সে বিভিন্ন হট্টগোলের শব্দ শুনতে পায় এবং তার ভেতর থেকে জন্তুর মতো একটা আওয়াজ শুনতে পাচ্ছিল নিচতলা থেকে। হঠাৎ ধুপধাপ ধুপধাপ কিছু দৌড়াদৌড়ির শব্দ এবং সে হঠাৎ দেখতে পায় তার রুমের দরজায় একটা ভয়ঙ্কর দর্শন ছেলে এসে দাঁড়িয়েছে, যার অনেক লম্বা চুল, দাড়ি এবং তার চোখ যেন ধক ধক করে জ্বলছে এবং সেই ছেলেটা তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন তার পাশে বসে থাকা তার সেই ছাত্রী বলে ওঠে, দাদা দাদা তুমি টিচারকে কিছু করো না, তুমি টিচারকে কিছু করো না। তখন লাবণী বুঝতে পারে যে এটাই হচ্ছে তার এই ছাত্রীর দাদা, যে দাদা পাগল। এবং সেই ছেলেটা যখন লাবণীর দিকে লাফ দিয়ে এগিয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে বাড়ির সবাই এসে ছেলেটাকে ধরে ফেলে। এই ঘটনার পর লাবণী অনেক বড় একটা শক পায় এবং সে তখন সাথে সাথে সেই বাসা থেকে চলে আসে। সেদিন সে বাসায় আসার পর হাত মুখ ধুয়েই শুয়ে পড়ে। সে সাথে সাথেই ঘুমিয়ে যায়। তার রুমমেটও ছিল তার সাথে। সেদিন রাতের বেলা হঠাৎ করেই লাবণীর রুমমেটের ঘুম ভেঙে যায় একটা গঙ্গানির শব্দে। সে দেখতে পায় তার পাশের বিছানায় শুয়ে থাকা লাবণী নিজের গলা নিজেই চেপে ধরে আছে। লাবণীর সেই রুমমেট কোনোভাবেই লাবণীর হাত তার গলা থেকে সরাতে পারছিল না। এক পর্যায়ে সে চিল্লাচিল্লি শুরু করে দেয় এবং সেই হলের মোটামুটি সব মেয়েরাই এসে হাজির হয় সেই রুমে। সেদিন রাতের বেলা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার একটা কড়া ঘুমের ওষুধ দিয়ে লাবণীকে সেদিন রাতের বেলা ঘুম পাড়িয়ে দেন। পরদিন লাবণীর বাড়িতে খবর পাঠানো হয়। লাবণীর বাবা মা চলে আসে। লাবণীর বাবা মা আসার পর দেখতে পায় তার মেয়ের এই অবস্থা। তার মেয়ে তখনও অচেতন। পরদিন লাবণীর যখন জ্ঞান ফেরার পরও লাবণী আসলে কোনো কথা বলছিল না, সে একদিকে ঠায় তাকিয়ে থাকত। তখন লাবণীর রুমমেট লাবণীর বাবা মাকে পুরো ঘটনা খুলে বলে যে আপনার মেয়ে এরকম একটা বাসায় টিউশনি করাতো, সেখানে সে ভয় পেত। তখন লাবণীর বাবা সেই তান্ত্রিককে, অর্থাৎ সেই লাবণীর রুমমেটের যে চাচি ছিল
তার কাছে যায়, গিয়ে এই ঘটনা খুলে বলে। তো সেই তান্ত্রিক লাবণীকে দেখতে সেই জায়গায় আসে, অর্থাৎ লাবণীর বাড়িতে আসে। বাড়িতে আসার পর লাবণীকে দেখে সে বলে যে তার উপর অনেক বড় কিছু এফেক্ট করেছে এবং তাকে টোটালি পজেস্ট করে ফেলেছে। তাকে যদি এই মুহূর্তে সাহায্য করা না হয়, অর্থাৎ লাবণীর উপর থেকে এই অবয়বটা বা এই খারাপ কিছুর নজরটা যদি কাটানো না যায়, সেক্ষেত্রে লাবণীকে বাঁচিয়ে রাখা খুব কষ্টকর হবে। তার পক্ষে এই সমস্যার সমাধান দেওয়া সম্ভব না। সেই মহিলা চলে যায়। এরপর লাবণীর বাবার কাছে এক হুজুরের সন্ধান আসে। সেই হুজুরকে লাবণীর বাবা নিয়ে আসে। সেই হুজুর লাবণীকে দেখার পর বুঝতে পারে তার উপর খুব খারাপ একটা বয়স্ক জিন নজর দিয়েছে। সেই হুজুর পরে বিভিন্ন রিচুয়াল করার মাধ্যমে সেই জিনটাকে, অর্থাৎ লাবণীর ভেতর থাকা সেই জিনটাকে বের করতে সক্ষম হন। সেই জিনটা খুবই বয়স্ক জিন ছিল। সে প্রথম দিকে জেদ ধরে বসেছিল যে সে লাবণীর শরীর ছেড়ে যাবে না, সে লাবণীকে সাথে করে নিয়েই যাবে। কিন্তু সেই হুজুর তার বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে, তার প্রজ্ঞার মাধ্যমে শেষ পর্যন্ত এই জিনটাকে ছাড়াতে পেরেছিলেন। এরপর লাবণী সুস্থ হয়ে ওঠে ধীরে ধীরে। কিন্তু তার সেই সময়কার, অর্থাৎ তার পজেসড হওয়ার সময়কালের কোনো ঘটনা লাবণীর মনে নেই, লাবণী মনে করতে পারে না। এরপর ধীরে ধীরে লাবণী সুস্থ হয়ে ওঠে এবং সে এরপর আর সেই বাড়িতে খোঁজ নিতেও যায় না যে কেন সেই বাড়িতে সে এই ধরনের সমস্যায় পড়েছিল। এরপর তার সেই ফ্রেন্ডের মাধ্যমে সেই লাবণীকে সেই ফ্যামিলি থেকে আসলে পুরো মাসের বেতনই দিয়ে দেওয়া হয়। এটাই ছিল কলকাতা থেকে পাঠানো লাবণীর ঘটনা। আশা করি লাবণীর এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তখন আমার চারপাশটা শ্মশানের ধোঁয়ার একবারে অন্ধকারে হয়ে গিয়েছিল। আমি মাটির উপর হাত পা বাঁধা অবস্থায় ছটফট করছিলাম, আর আমার চোখের সামনে খড় আর মাটি দিয়ে বানানো সেই বিশাল কালের মূর্তির চোখ দুটো আচমকাই নড়ে উঠল। মাটির মূর্তির চোখ বেয়ে টপ টপ করে জ্যান্ত মানুষের তাজা রক্ত গড়িয়ে পড়ছিল। ঠিক তখনই আমার বুকের উপর এসে বসল সেই লাল কাপড় পরা তান্ত্রিকটা। তার হাতে একটা চকচকে ধারালো রামদা। সে আমার কপালে তার রক্তমাখা বুড়ো আঙ্গুল দিয়ে একটা টিপ এঁকে দিল, আর তার থেকে পচা মাংসের গন্ধ ছড়াতে ছড়াতে একটা বিকৃত অমানসিক গলায় হেসে উঠল। আর মাত্র কয়েক সেকেন্ড, তোর কলেজার রক্তটা মূর্তির পায়ে পড়লেই আমার সাধনা পূর্ণ হবে। এমনটা বলার পর আমার চিৎকার করতে চেয়েছিলাম আমি, কিন্তু আমার গলার সমস্ত সেটা যেন কেউ ভেতর থেকে টেনে ছিঁড়ে ফেলছিল। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি রাকিবুল হাসান রাকিব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ঘটনাটি, সেটা কোনো সাধারণ ভূতের গল্প নয়, একটি কুসংস্কার বা ব্ল্যাক ম্যাজিকের এক ভয়ঙ্কর অন্ধকার অধ্যায়। এই ঘটনা ঘটেছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার অন্তর্গত তিস্তা নদীর তীরবর্তী একটি প্রত্যন্ত চরাঞ্চলে। এই ঘটনা আমি সংগ্রহ করেছি আমার এক পরিচিত সরকারি কর্মকর্তা ভাইয়ের মাধ্যমে, যিনি ওই এলাকায় একটি বিশেষ তদন্তের দায়িত্বে ছিলেন। ঘটনার মূল চরিত্র দুজন। একজন হলেন শরীফুল ইসলাম, যিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং অত্যন্ত যুক্তিবাদী একজন মানুষ ছিলেন। আর দ্বিতীয় চরিত্রটি হল কালুতান্ত্রিক বা কালু বাবা। সে কালু বাবা নামে একসময় রহস্যময় ব্যক্তি, যে তিস্তার চরের এক কোণে আস্ত না গেড়েছিল।
সময় ছিল 2015 সালের অক্টোবর মাস। তিস্তা নদীর পরে শ্বেতচরে প্রতি বছর কার্তিক মাসের শুরুতে রক্তমুখী মেলা নামে 3 দিনের এক অদ্ভুত মেলা বসতো। লোকে মুখে শোনা যেত এই মেলা সাধারণ কোনো আনন্দের মেলা নয়। এখানে দূর দূরান্ত থেকে তান্ত্রিক, কবিরাজ আর সাধকেরা আসতো তাদের গোপন সিদ্ধি লাভ করার জন্য, এবং গ্রামের সরল মানুষের রোগের প্রতিকার বা জাদুটোনার আসর দেখতে সেখানে ভিড় জমাতো। শরীফুল সাহেব শিক্ষক মানুষ হওয়ায় এসব কুসংস্কারে একদমই বিশ্বাস করতেন না। তিনি প্রায়ই তার ক্লাসে এবং গ্রামের হাটে বাজারে বলতেন, এসব ভণ্ডামি ছাড়া আর কিছু নয়, মানুষকে ঠকিয়ে টাকা পয়সা কামাই করার ধান্দা। শরীফুল সাহেব এই যুক্তিবাদী কথাকে কালতান্ত্রিকের কানে পৌঁছাতে বেশি সময় লাগেনি। একদিন মেলা প্রাঙ্গণের পাশ দিয়ে যাওয়ার সময় কালতান্ত্রিক শরীফুল সাহেবের পথ আটকে দাঁড়ায়। তার পরনে ছিল কুচকুচে কালো আলখাল্লা, গলায় মানুষের হাড়ের মালা, আর চোখ দুটো ছিল জবা ফুলের মতো লাল। তখন কালতান্ত্রিক শরীফুল সাহেবের দিকে তাকিয়ে তার ভাঙ্গা ফিসফিসে গলায় বলেছিল, মাস্টার, বিদ্যার বড় অহংকার তোমার না? প্রকৃতির আড়ালে যে জগৎটা আছে তার খবর কি তুমি রাখো না? যেদিন জানবে সেদিন আর সেখান থেকে ফেরার পথ পাবে না। তখন শরীফুল সাহেব সে তান্ত্রিককে ধমক দিয়ে সেখান থেকে সরে চলে যান। কিন্তু এর ঠিক 3 দিন পর থেকেই শরীফুল সাহেবের সাথে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যা তার সমস্ত যুক্তিতে ধুলোই মিশিয়ে দেয়। প্রথম যে সমস্যা শুরু হয় তা হলো ঘরের পরিবেশ। প্রতিদিন ঠিক রাত 2টা বাজলেই শরীফুল সাহেবের মনে হতো তার খাটের নিচে কেউ একজন শুয়ে আছে এবং ভারী ভারী নিঃশ্বাস ফেলছে। তিনি যখন ওই টর্চ লাইট চালিয়ে খাটের নিচে দেখতেন, সেখানে কিচ্ছু থাকতো না, কিন্তু আলো নিভানোর সাথে সাথে সেই নিঃশ্বাসের শব্দ আবারও শুরু করত। এর কিছুদিন পর তার ঘরের দেয়ালগুলোতে অদ্ভুত সব আঁচড়ের দাগ দেখা যেতে লাগলো, যেন কোনো হিংস্র বন্য পশু ঘরের ভেতর ঢুকে মুখ দিয়ে দেয়ালগুলো খামচে ধরেছে। শরীফুল সাহেব দিন দিন অসুস্থ হয়ে পড়তে লাগলেন। তার খাওয়ার রুচি চলে গেল, শরীর শুকিয়ে কাটি হয়ে যেতে লাগলো, এবং সবচেয়ে বড় কথা হলো তিনি প্রতি রাতে স্বপ্ন দেখতে লাগলেন যে তিনি একটা খাঁচার ভেতরে বন্দী হয়ে আছেন, আর চারপাশ থেকে শয়ে শয়ে কালো বিড়াল তার দিকে তাকিয়ে লাল চোখ নাচিয়ে হাসছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল মেলার শেষ রাতে, যা ছিল অমাবস্যার রাত। সেদিন বিকালে শরীফুল সাহেব স্কুল থেকে ফেরার পথেই এক অদ্ভুত মোহগ্রস্ত অবস্থায় চলে যান। তার স্ত্রী খেয়াল করছিলেন শরীফুল সাহেব কোনো কথা বলছেন না, শুধু এক দৃষ্টিতে জানালার বাইরে তিস্তার চরের দিকে তাকিয়েছিলেন। রাত তখন আনুমানিক 12টা। তখন পুরো গ্রাম নিঝুম। শরীফুল সাহেব হুট করে বিছানা থেকে উঠে দাঁড়ালেন। তার স্ত্রী তাকে আটকানোর খুব চেষ্টা করতেই তিনি তার স্ত্রীকে এক ধাক্কায় মেঝেতে ফেলে দিলেন। তার স্ত্রীর ভাষ্য মতে সে সময় শরীফুল সাহেবের গায়ের শক্তি সাধারণ মানুষের মতো ছিল না, এবং তার চোখ দুটো কেমন যেন নিষ্প্রাণ কাচের মতো হয়ে গিয়েছিল। শরীফুল সাহেব ঘর থেকে বেরিয়ে সোজা হাঁটতে হাঁটতে তিস্তার সেই মেলা প্রাঙ্গের দিকে রওনা দিলেন। তখন মেলা প্রায় শেষ, সাধারণ মানুষ সব বাড়ি ফিরে গেছে। চরের চারপাশ কুয়াশে ঢাকা, বাতাসে একটা তীব্র শ্মশানের চিতার পরা গন্ধ। শরীফুল সাহেব যখন মেলার এক কোনায় থাকা কালতান্ত্রিকের সেই গোপন কুটিরের সামনে পৌঁছালেন, তখন সেখানে চলছিল একটা বিশাল হোমকুণ্ড। কুটিরের মাঝখানে খড় আর কাদা দিয়ে তৈরি এক বিশাল কালীর মূর্তি রাখা ছিল, যার জিভটা ছিল
স্বাভাবিকের চেয়ে অনেক বড় এবং রক্তবর্ণ। শরীফুল সাহেব সেখানে পৌঁছানো মাত্রই কালোতান্ত্রিকের দুজন চেলা তাকে ধরে মাটিতে শুয়ে দিল এবং কালো দড়ি দিয়ে তার হাত পা শক্ত করে বেঁধে ফেলল। শরীফুল সাহেব কোনো প্রতিরোধ করলেন না, কারণ তার শরীর তখন সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছিল। তিনি চাইলেও নিজের একটা আঙ্গুল পর্যন্ত নাড়াতে পারছিলেন না। কালোতান্ত্রিক তখন মূর্তির সামনে বসে জোরে জোরে কোনো এক আদিম ভাষায় মন্ত্র জপছিল। মন্ত্রের তীব্রতা যত বাড়ছিল, ঘরের ভেতরের তাপমাত্রা ততই কমছিল। হঠাৎ শরীফুল সাহেব লক্ষ্য করলেন, মাটির তৈরি সেই মূর্তির চোখ দুটো জীবন্ত মানুষের মতো নড়ে উঠল। মূর্তির মাটির চোখ বেয়ে ফোঁটা ফোঁটা তাজা রক্ত মেঝেতে পড়তে লাগলো। মন্ত্র পড়া শেষ করে কালোতান্ত্রিক এক লাফে শরীফুল সাহেবের বুকের বসে বসল। তার হাত ছিল একটা চকচকে বিশাল লামড়া। সে তার হাতের বড় আঙ্গুলটা সেই মূর্তির চোখ থেকে পড়া রক্ততে ডুবিয়ে শরীফুল সাহেবের কপালে একটা তিলক এঁকে দিল। তারপর তার সেই বিকৃত ভয়ঙ্কর গলায় বলল, আর মাত্র কয়েকটা সেকেন্ড, তোর কলিজার রক্তটা মূর্তির পায়ে পড়লেই আমার সাধনা পূর্ণ হবে। যখন রামদা শফিকুল সাহেবের গলা ঠিক উপরে উঁচিয়ে ধরা হলো, ঠিক তখনই কুটিরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল হাতিবান্ধা থানার পুলিশের এক দল। আসলে শরীফুল সাহেবের স্ত্রী তার স্বামী ওই অদ্ভুত আচরণ দেখেই রাতের বেলায় গ্রামের মেম্বার এবং পুলিশকে খবর দিয়েছিলেন। পুলিশ তল্লাশি চালাতে চালাতে ওই কুটিরের সামনে এসে তান্ত্রিকের মন্ত্রের আওয়াজ পায়। পুলিশ দেখেই তান্ত্রিকের ছেলেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদেরকেও ধরে ফেলে। তখন কালোতান্ত্রিক রাগের মাথায় রামদা দিয়ে শরীফুল সাহেবের উপর আঘাত করতে গেলে এক পুলিশ কর্মকর্তা সরাসরি তান্ত্রিকের হাতে গুলি করেন। তখন রামদা হাত থেকে পড়ে যায় এবং কালোতান্ত্রিককেও গ্রেফতার করা হয়। শরীফুল সাহেবকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় এক সপ্তাহ পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং তার সেই মোহগ্রস্ত ভাব কেটে যায়। পরবর্তীতে পুলিশ কালোতান্ত্রিকের সে আস্তানা তল্লাশি করে মাটির নিচ থেকে মানুষের খুলি, পচা হাড় এবং শরীফুল সাহেবের একটি ব্যবহৃত শার্ট উদ্ধার করেন, যেটির উপরে লাল সুতো দিয়ে ব্ল্যাক ম্যাজিকের নকশা করা ছিল। ওই শার্টের মাধ্যমেই মূলত শরীফুল সাহেবকে দূর থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল এবং তার উপর জিনের আছড় ফেলা হয়েছিল। তো লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যদি আপনাদের সঙ্গে এমন কেউ থাকেন যার সাথে এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হতে পারে পরবর্তী ভয়ানক এপিসোড আপনারটাই হবে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।